2026 এসে প্রোগ্রামিং শেখার আর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? আমার স্টেটমেন্ট খুবই ক্লিয়ার আর কি। আমার কথা হচ্ছে যে উইদাউট পুটিং এ লট অফ এফোর্ট ইট ক্যানট বি গুড এট এনিথিং, নো ম্যাটার হোয়াট অ্যামাউন্ট অফ টুল, হোয়াট অ্যামাউন্ট অফ টেকনোলজি। প্রোগ্রামিং শেখা সবসময় সেই লোকগুলোর জন্য জরুরি ছিল যারা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চায়। প্রোগ্রামিং না শিখে প্রোগ্রাম লেখার কোনো বুদ্ধি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। কিন্তু এখন তো সবকিছু এআই দিয়ে হয়ে যাচ্ছে। কোনো একটা সফটওয়্যার বানাতে চাই প্রফেশনালি, তাহলে শুধু টাইপিং যে তা না, আমি বলতেছি এই টুলগুলো সব জায়গাতে আমাকে হেল্প করে। ক্লড বা জেমিনি বা যে জিনিসটা করুক না কেন, সে আসলে প্রথম 2 বছর হাতে কোড লেখার বাইরে আমি আর কিছু ভাববই না। তা যদি এরকম হয় যে আমি একটা কোড তৈরি করলাম যেটা দেখে আমার মনে হয় নতুন যুগে আমার এই স্কিলের ভ্যালু প্রপোজিশন কি, সেটা হয়তো আমি ভালো বুঝতে পারছি না, যে কারণে আমার কাছে মনে হচ্ছে আমার চাকরি হয়তো থাকবে না। কোড যেহেতু লিখছে অন্য আর একজন, সো চেষ্টা এবং এফোর্ট এইটা কোনো কিছুতে রিপ্লেসেবল না। আমরা কি 2026 এসে প্রোগ্রামিং শেখার আর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? নাকি প্রোগ্রামিং শেখার দরকার না, এখন অন্য জায়গাতে চলে যাবে? না, প্রোগ্রামিং তো দুনিয়ার সব লোকের শেখার দরকার নেই, ঠিক আছে? তো যে যে হয়তো দেখা গেল যে ডাক্তারি করবে, তার তো আসলে প্রোগ্রামিং লাগতেছে না, তাই না? প্রোগ্রামিং কারো সবসময় কখনোই সবার জন্য শেখার কথা ছিল না। প্রোগ্রামিং শেখা সবসময় সেই লোকগুলোর জন্য জরুরি ছিল যারা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চায়, প্রোগ্রাম লিখতে চায়। তো প্রোগ্রামিং না শিখে প্রোগ্রাম লেখার কোনো বুদ্ধি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। কিন্তু এখন তো সবকিছু এআই দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এআই দিয়ে যেটা হচ্ছে সেটা তো মানে মানে এআই যা বানাচ্ছে, যা করছে, সেটা টুলস বলা যেতে পারে আর কি। কিন্তু সেটা আসলে সোফার আমার মনে হয় যে আমরা যদি যেটাকে সত্যিকার সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলি আর কি, সেখানে প্রোগ্রামিং না জেনে ওই কাজ করার মানে প্রফেশনালি সফটওয়্যার ডেভেলপমেন্ট করার মতো এখন পর্যন্ত কোনো কিছু ঘটে নাই যেটা ওই আগের বক্তব্যকে সম্পূর্ণ বাতিল করে দিতে পারে। বাট এই জায়গাটাতে কি বিষয়টা এরকম যে প্রোগ্রামিংটা আমার জানা থাকতে হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ওই টুলস গুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তাইলে আমি এখন কি রেলেভেন্ট হবো? দুটা আলাদা জিনিস আর কি। প্রথম কথা হচ্ছে যে আমি বরাবরই বলে আসতেছি আর কি যে আমরা প্রোগ্রামিং শেখা বলতে যা বোঝাই যে প্রবলেম দেখা, তারপর সেটাকে বুঝতে পারা, তারপরে সেটাকে কিভাবে আমি রূপান্তরিত করব একটা অ্যাপ্লিকেশনে, সেটাকে করতে পারা, তার জন্য প্রয়োজনীয় যে চিন্তা করার ক্ষমতা, তারপরে সেটাকে একটা কোনো একটা ফ্রেমওয়ার্ক দিয়ে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করা, এই যে অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলোর মধ্যে কোনো কোনো জায়গাতে আমরা কাজটা পুরোপুরি আমার মাথা দিয়ে করতে হবে, আবার কোনো কোনো জায়গাতে আমি কিছু টুলস ব্যবহার করতে পারবো। তো এটা বরাবরই তাই ছিল। মানে আমি বলতেছি পুরো ঘটনাটা আসলে ড্রাস্টিক্যাল ওরকম চেঞ্জ, ড্রাস্টিক্যাল চেঞ্জ টুলস গুলো পাওয়ারফুল হয়েছে। তো টুলস গুলো আগে যা করতে পারতো তো বেটার করতে পারে এখন। তো যে কারণে হ্যাঁ, কথাটা সত্যি যে আমরা যদি কোনো একটা সফটওয়্যার বানাতে চাই প্রফেশনালি, তাহলে তার জন্য আমাকে সফটওয়্যার কিভাবে বানায়, সেটা কিভাবে ডিজাইন করে, সেটা কিভাবে আমি স্ট্রাকচার করবো, মডেলারাইজ করবো, মেইনটেনেবল করবো, ওটা সবকিছু চিন্তাই আমাকে করতে হবে। তারপর আমি যখন সেটাকে কোডে রূপান্তরিত করবো, তখন হচ্ছে আমি যে এআই টুলগুলো এখন আছে সেগুলোকে ব্যবহার করে এটাকে কোডে রূপান্তর করার জন্য কাজ করতে পারি। তার মানে কোডিং বা টাইপিং এর যে বিষয়টা, সেটা অনেকখানি কমে যেতেছে বলা যায়। শুধু টাইপিং যে তা না, আমি বলতেছি এই টুলগুলো সব জায়গাতে আমাকে হেল্প করছে। তো শুধু এটা এই জন্য হেল্প করছে না যে আমি কোড জেনারেট করার সময় হেল্প করছে, তা না। আমি যখন কোড নিয়ে চিন্তা করছি বা আমি কিভাবে ডিজাইনটা করব সেটা নিয়ে চিন্তা করছি, সেখানেও কিন্তু আমাকে হেল্প করতে পারছে। মানে যত জায়গাতে আমার চিন্তার জায়গা ছিল, আমার করার যা কিছু ছিল, সেই প্রতিটা জায়গাতে ও আমাকে ছোট 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 করে হেল্প করছে প্রতিটা জায়গাতে। এই জন্যই টুলস গুলা আমরা কিনছি এবং ব্যবহার করছি। প্রোগ্রামিং ফান্ডামেন্টালি ধরেন আমি টুলসকে আসলে কি ইনস্ট্রাকশন দিব বা ওর কাছ থেকে আমার নেওয়ার কি আছে, এইটা বোঝার জায়গাটাতে তো শুরুতে ধরেন কোনো একটা পার্সনকে তাদের কোড শিখতে হবে। সে যদি ওয়েবে কাজ করতে চায়, মোবাইলে কাজ করতে চায়, সে নিজে একটা দুইটা অ্যাপ্লিকেশন তার নিজে লিখতে হবে, জানতে হবে, পুরো লাইফ সাইকেল বুঝতে হবে। নাইলে কি সে রাইট কমান্ডটা আসলে এই টুলগুলোকে দিতে পারবে কিনা, যাতে করে সে একটা ভালো আউটপুট করে? আমি যদি এমন একটা সফটওয়্যার বানাতে চাই যে আমি মনে করি যেটা শুধু আমি ইউজ করবো, 2-4 জনকে দিব, হয়তো বা দিব না, আমার নিজের বানানোর জন্য, ওটা তো আসলে অত তো সেই ধরনের ছোট ছোট জিনিস আসলে সে ঘরে বসে কোনো প্রোগ্রামিং না জেনে হয়তো বানায় ফেলতে পারবে। কিন্তু আমি যদি সত্যি সত্যি একটা কোম্পানিতে কাজ করতে চাই, বা আমি যদি আমার নিজের একটা কোম্পানি থেকে যে একটা প্রোডাক্ট তৈরি করবো, যে প্রোডাক্টটা আমি অনেক মানুষকে দিব, তারা অনেক মানুষ এবং একদিন এটা বড় হবে, স্কেল করবে, সেটা সমস্ত অ্যাঙ্গেল গুলো, সেটার মেইনটেনেবিলিটি, সেটা সিকিউরিটি,
সেটার কমপ্লায়েন্স, এই সমস্ত কিছু সেগুলোর প্রত্যেকটা জিনিসের জন্য আসলে আমাকে অনেক নিজের অনেক ইনপুট লাগবে। তো এই ইনপুট গুলা দিতে পারার জন্য আমার তো একটা মেন্টাল ম্যাচুরিটি দরকার হবে। Right. আমি যদি কিছু না জানি টেকনোলজি সম্পর্কে, তারপর আমি একজন পিওরলি বিজনেস পার্সন, আমি হয়তো শুধু একটা বিজনেস কনসেপ্ট এআই কে ব্যাখ্যা করলাম, এআই আমার জন্য অনেকগুলা কোড লিখে দিল, যে কোডের উপরে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই ওই কোডটা কিভাবে কাজ করে। হুম। তো সেইভাবে যদি আমি জিনিসটা বানাই, সেটা আসলে কখনোই প্রফেশনালি ব্যবহারযোগ্য হবে না। তো ওই জায়গাতে আসলে এমন মানুষ আমার লাগবে যে ওই জিনিসটা কিভাবে তৈরি হলো, কি তৈরি হলো সেটার গভীর পর্যন্ত বোঝার ক্ষমতাওয়ালা মানুষ লাগবে। সেই ক্ষমতাওয়ালা মানুষটা, ওই ক্ষমতাটা পাওয়ার জন্য আমাকে আসলে কোড প্রোগ্রামিং জানতে হবে। এটার আসলে কোনো বিকল্প নাই। কিন্তু প্রোগ্রামিং তো ধরেন এমনিতে কেউ যদি শিখতে চায় শুরুতে একটু মজা লাগে, বাট ডে বাই ডে এটা ধরেন কঠিন হতে থাকে। এখন যখন কঠিন হতে থাকে তখন আমাদের মাথার ভিতরে একটা জিনিস কাজ করে যে এখন আমি জেমিনিকে বলি, চ্যাটজিপিটিকে বলি, প্লটকে বলি, ও তো যে কোনো প্রবলেমের সলিউশন খুব কুইকলি মানে কয়েক সেকেন্ডের ভিতরে দিয়ে দিতে পারে। তাহলে আমি কঠিন প্যারার ভিতর দিয়ে কেন যাব? প্লট বা জেমিনি বা যে জিনিসটা করুক না কেন, সে আসলে খুব ছোট একটা ইনফরমেশনের উপরে ভিত্তি করে অপারেট করতেছে। ও আসলে পুরা গল্পটা জানে না, বা আমার মাথার ভিতরে যা আছে তাও জানে না, বা এটা কোথা থেকে এসছে, কোথায় যাবে, এই পুরোটা কিছুই জানে না। ছোট একটা কনটেক্সট উপরে ভিত্তি করে একটা ইনফরমেশন আমাকে দিয়ে দিচ্ছে, বা একটা জিনিস তৈরি করে আমাকে দিয়ে দিচ্ছে। তো এইটা ইভেনচুয়ালি ওভার টাইম আসলে আমি তো একটা জিনিস একবার বানাই শেষ হয়ে যায় না, ওটার মধ্যে তো আমি কন্টিনিউয়াসলি ফিচার অ্যাড করতে থাকি, ওটার মধ্যে আমি আরো নতুন নতুন জিনিস যখন ওইগুলো আমি ওকে দিয়ে করানোর চেষ্টা করব, তখন পুরো জিনিসটা ভেঙে চলে যাবে, একসময় জিনিসটা আমি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। তো ওই ক্লড যে ওটা করতে পারে, সেটাকে আমার নিয়ন্ত্রণের মধ্যে ব্যবহার করতে পারতে হবে আমাকে। তো ওই যে কঠিনতাটা, যে প্রোগ্রামিং শেখার যে মানে প্রোগ্রামিং তো সহজে শেখা যায় না, সময় লাগে, এফোর্ট দিতে হয়, ঘাম ঝরাতে হয়, অনেক লেগে থাকতে হয় গভীর পর্যন্ত বোঝার জন্য। লাস্ট একটা এপিসোডে বলছিলেন 10,000 ঘন্টা কোড করতে হবে। হ্যাঁ, তো 8,000 ঘন্টা বা 10,000 ঘন্টা, 8,000 ঘন্টা, 8,000 sorry, 8,000 ঘন্টা, গ্রাজুয়েশনের 4 বছরে 8,000 ঘন্টা। সো এটা আমি মনে করি যে ভেরি রিলেভেন্ট, লাইক এনি টাইম আর কি। এখন একই রকম সত্যি ওটা, যে কোনো এখন ওই কিন্তু 8,000 ঘন্টা কি ক্লটকে দিয়ে কোড করাইতে হবে নাকি নিজে লিখতে হবে হাতে? 8,000 ঘন্টা যদি কেউ ক্লডের সাথেও কোড নিয়ে সারাক্ষণ কাজ করে, তাও তাকে সেটা করতে হবে। মানে 8,000 ঘন্টার সময়টা তাকে দিতে হবে আসলে এই জিনিসের যে। তো যখন একটা লোক ক্লড দিয়ে লেখা 8,000 ঘন্টার কোড ক্লডকে দিয়ে সে লেখালো, ওইটা যখন সে নিজে পড়বে, তাও তার আসলে জ্ঞানের কাজ হয়ে যাবে। তো কোড লেখা এখন আসলে প্রশ্নগুলো কিরকম, আমার কি এখন আর হাতে কোড লিখতে হবে? যদি খুব সিম্পল একটা প্রশ্ন করি, আমাকে হাতে কোড লেখা কি আমাকে জানতে হবে, না আর হাতে কোড লেখা জানার দরকার নেই? আমার বক্তব্য হচ্ছে আমাকে অবশ্যই হাতে কোড লেখা জানতে হবে। এবং আমি যখন শুরু করব, আমি যদি এই ট্র্যাকে আসতে চাই, তাহলে প্রথম 2 বছর হাতে কোড লেখার বাইরে আমি আর কিছু ভাববই না। এখন একদম হাতে কোড লিখে আমাকে এই প্রফেশনে ঢুকতে হবে। তারপরে যখন আমি হাতে কোড লিখতে ওস্তাদ হয়ে যাব, তখন হচ্ছে আমি আরেকজনের লেখা কোড পড়তে পারবো, তাকে বলতে পারবো, তার কোড বুঝতে পারবো যে কোথায় ভুল করলো, তাকে ঠিক করতে বলতে পারবো। আমি যদি হাতে কোড না করি, তাহলে ওই ক্যাপাসিটি আমার কখনোই ডেভেলপ করবে না। বাট হাতে কোড লেখার যে একটা বিষয়, এটা তো ধরেন এখন একটু বোরিং ফিল হবে মানুষজনের। কেউ 5 মাস 6 মাস একটা জিনিস শেখার পরে তার মনে হইতে পারে আমি মোটামুটি অনেক কিছু জেনে ফেলছি, তো হোয়াই নট আমি এখন টুলের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আউটপুট প্রডিউস করা শুরু করি। সেটা খারাপ না, ঠিক আছে। তারপরে ওই যে নতুন আউটপুট প্রডিউস হলো, ওই আউটপুট গুলোর মধ্যেও তাকে আসলে হাতে কাজ করতে হবে। ইভেনচুয়ালি দেখা যায় কি, সে যেটা কোড বুঝতে হবে, সে বুঝবে না। ক্লডকে 3 বার বলার পরে দেখবে কি ক্লড হচ্ছে ঠিকভাবে ও যেরকম চাচ্ছে এরকম করে দিচ্ছে না, তখন ওইখানে কোড হাতে চেঞ্জ করতে পারতে হবে। তো হাতে কোড লেখা, এটা আসলে রাইট নাও আজকের দিনে দ্বারা যদি আমরা বলি, একদম পুরোপুরি পারে না, একদমই হাতে কখনো কোড লেখেনি এরকম একটা লোকের পক্ষে আজকে একটা প্রফেশনাল সফটওয়্যার লেখা সম্ভব না। গত শনিবারে তো আপনার তো একটা লার্নিং ব্যাচ চলতেছিল, যেখানে আপনি এআই নেটিভ ইঞ্জিনিয়ারিং বা একদম আর্কিটেক্ট লেভেলে কিভাবে চিন্তা ভাবনা করা যায়, সিনিয়র বা মিড লেভেলের কিছু মানুষজনকে ট্রেন্ড আপ করতেছিলেন। ওখানে আমার মনে আছে যে একজন একটা কোশ্চেন করলো, সেটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এবং আই বিলিভ যে এটা অলমোস্ট সবাই সেম ওয়েতে করা শুরু করছে। কারণ আপনি তাদেরকে মোটামুটি 4 দিন ধরে যে জিনিসপত্র দেখাইছেন, ফাইনাল ডেতে যে আপনি তাদেরকে যেভাবে দেখালেন যে দেখো এইভাবে তুমি প্রপার ইনস্ট্রাকশন, প্রপার গাইডলাইন এইভাবে যদি দাও,
তাইলে তোমাকে আর ওই রকম কষ্ট করে আগে যেরকম মাথা চুল ছিঁড়ে কোড লিখতে হইতো এরকম কোড লিখতে হবে না। কোড আসলে প্রডিউস হয়ে যাবে, একটা সফটওয়্যার যেটা 6 মাস লাগতো সেটা তুমি 2-3 সপ্তাহে হয়তো বা করে ফেলতে পারবা। এন্ড সাডেনলি একজন যেটা বলছিল যে ভাই তাহলে তো আমার চাকরিটা নাই, আমি তো ভাই তাহলে আর কোড করতে হবে না, তাহলে মানুষজনকে কেন আমি প্রোগ্রামিং শিখতে বলবো, কেন আমি মানুষজনকে কোডিং শিখতে বলবো, ওই কনটেক্সটে যদি বলতেন। কারণ এটা যখন একটা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় বা এই টাইপের একটা কথা বলে, তখন কিন্তু যে মাত্র প্রোগ্রামিং শেখাটা স্টার্ট করবে বা কেউ হয়তো বা সিএসসি তে মাত্র ভর্তি হইলো, সে কিন্তু প্যানিক হয়ে যায় ওই জায়গা থেকে যদি বলতেন। এই ধরনের আলোচনাটা ওই যে খুব কনটেক্সচুয়াল আর কি। তো আমি যে গ্রুপটার সাথে কাজ করছি তারা সবাই 6 থেকে 12 বছর ধরে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত। তাকে আসলে আমি দেখাতে চাই যে সে তো কোড লিখতে পারে, সে তো 12 বছর ধরে কোড লিখছে, কোডের ব্যাপারে তো তার কোনো বিজনেস, কোডে ওস্তাদ। তার জন্য এখন টুলটা কিভাবে সে সবচেয়ে ভালো করতে শিখবে, ব্যবহার করতে পারবে, ওইটা তার চ্যালেঞ্জ। তো তার প্রোগ্রামিং স্কিলটাকে সে এনহ্যান্স করতে চাচ্ছে, মাল্টিপ্লাই করতে চাচ্ছে ইউজিং টুল। তো তার জন্য আসলে চ্যালেঞ্জ হচ্ছে যে যন্ত্রকে খাটানো, তাকে দিয়ে কোড লেখানো, কিন্তু আবার সে তো নিজে প্রোগ্রামিং পারে। তো যন্ত্রের কোড এমন ভাবে তাকে দিয়ে তৈরি করাতে হবে যেন সেটাকে তার নিজের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। ওই কোডটা দেখলে যেন মনে হয় যে ও আচ্ছা, এই কোডটা তো আমিই লিখতে পারতাম, আমারই লেখা কোড, আসলে আমি জাস্ট ওকে দিয়ে লেখাইছি। বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ। মানে কোডটা যদি এরকম হয় যে আমি একটা কোড তৈরি করলাম যেটা দেখে আমার মনে হয় যে হায় হায়, এটা তো কাজ করে কিন্তু আমি তো বুঝি না এটা কিভাবে কাজ করে, তাহলে আসলে ওই কোডের কোনো দাম নেই, ওই কোড ফেলে দেয়াই ভালো। যে কোড লেখার পরে আমি বুঝি না কোডটা কিভাবে কাজ করে, সেই কোড আসলে, সেই কোডের কোনো ব্যবহারযোগ্যতা নেই, সেই কোড আসলে ইন্ডাস্ট্রিতে কখনো ব্যবহার করা যাবে না। বাট ওই যে সিনিয়র পার্সনটা যেটা বললো, এটা তো একটা জুনিয়র শুনলে একটু প্যানিক হয়। তো জুনিয়রের আসলে এই বিভিন্ন ধরনের কমেন্ট বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখতেছে, এটার উপর ডিপেন্ড করে সে চিন্তা করতেছে আমি আর কি করব, আমার তো আর কিছুই নেই। বড় যে 6 বছর 8 বছর যে সেই এখন প্যানিক হয়ে বসে আছে, তা আমার আর কি হবে। হ্যাঁ, আপনি যদি ফ্রেশারদেরকে নিয়ে যদি একটু বলতেন। ইন্ডাস্ট্রি চেঞ্জটা কোন জায়গাতে সেটা প্রথমে বুঝতে হবে। আমাদের আসলে এত প্রেশার, এত এত মানুষকে আমাদের ইন্ডাস্ট্রিতে কেন লাগতো একটা সময়? কারণ হচ্ছে যে আমাদের প্রচুর হাতে কোড লিখতে হবে। হ্যাঁ। তো আমাদের ইন্ডাস্ট্রিতে ডিমান্ড ছিল যে একটা ফ্রেশারের কাছ থেকে আমি চাই কি, ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ঠিক মতো পারে নাকি, একটা ফ্রেমওয়ার্ক পারে নাকি, ওকে এনে বসায় দিই, আমি ওকে একটা প্রবলেম দিব, ওই ফ্রেমওয়ার্কের মধ্যে ও হাতে টাইপ করে কোডটা তুলে দিবে। একটা সিনিয়রের আন্ডারে 3টা 4টা 5টা আমরা জুনিয়রকে দিতাম, দিয়ে তারপর হচ্ছে যে তারা হাতে টাইপ করে, কারণ ফ্রেমওয়ার্ক সে জানে, ফ্রেমওয়ার্ক জেনে সে ওই কোডটা তুলে দিবে করে। এই প্যারাডাইমটা শিফট হতে যাচ্ছে। হাতে কোড লিখে আমি যে ভ্যালুটা প্রোভাইড করতাম সেই ভ্যালুটা আসলে ডিমিনিশড হয়ে যাবে, ওই ভ্যালুটা আসলে থাকবে না। হাতে কোড লিখে আমি যে ভ্যালু অ্যাড করতাম একটা কোম্পানিতে, আমি অনেক কোড লিখতে পারি, অমুক একটা ফ্রেমওয়ার্ক জানি, এই 2টা ফ্রেমওয়ার্ক আমি জানি, ওটা দিয়ে আমি অনেক কোড লিখতে পারি। এখন যে এক্সপার্টিসটা লাগবে সেটা হচ্ছে যে আমি হাতে কোড লিখতে পারি, আমি ওই ফ্রেমওয়ার্কটা ভালো জানি, সেটাতে আমি কি করি, সেটাতে আমি হাতে কোড লিখি না। এই যে জ্ঞানটা যে আমি লিখতে পারি কোড এবং ফ্রেমওয়ার্কটা আমি জানি, তা দিয়ে আমি মাইন্ড ফ্রেমওয়ার্কে করা এআই এর লেখা একটা কোডকে মেনটেন করতে পারি, ওটার ভিতরে আমি নতুন ফিচার অ্যাড করতে পারি, ওখানে একটা নতুন বাগ আসলে বাগটা আমি সলভ করতে পারি। এইটা হচ্ছে ভ্যালু অ্যাডিশন। মানে আমি কি বুঝতে পারলাম কথাটা? মানে ভ্যালু প্রপোজিশনটা চেঞ্জ হয়ে গেল। আগে এই জিনিসগুলা জেনে লিখতো, এখন ওই জিনিসগুলা জেনে আরেকজনের লেখা কোডের ভেতরে কাজ করার ক্ষমতা অর্জন করতে হবে। কিন্তু এই জানার জায়গাটা কিন্তু বদলে গেল না। আমি যেটা ফ্রেমওয়ার্ক শিখেছি, আমি যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছি, আমি প্রোগ্রাম অবসলিউট হচ্ছে, ওইটা একটা অবসলিউট হচ্ছে, কারণ ওইটা না জেনে এইদিকে আসলে কাজ করা যাবে না। কিন্তু ওই যে ওই যখন সিনিয়র পার্সনটা ওইভাবে খুব কনফিডেন্টলি জিনিসটা বলে, কারণ আমরা হয় কি, আমার যেটা ধারণা ভাই, আমরা যখন একটা সার্টেন স্টেজ পার হয়ে যায়, যেমন আমি যদি আমার বউ হচ্ছে সাইকেল চালাতে পারে, তো আমি মাঝে তাকে বলছি যে সাইকেল চালানো এত কঠিন কোনো কিছু না, এটা মানে 1-2 দিন শিখলেই তুমি পারবা, এটা অত প্যারাদায়ক কোনো কিছু না। বাট আমি কিন্তু ধরেন একটা জিনিস ভুলে গেছি যে এই সাইকেল চালানো শিখতে যে আমার ধরেন হাঁটুর সিল ছিল, আমার 2 পায়ের মাঝখানে আঙুলের মানে খুব সিরিয়াস ভাবে ইনজুর্ড হয়েছিলাম, পড়ছি কয়েকবার, মানে এটা সিলসে। আমি যখন আমার বউকে বলতেছি তখন বলতেছি এটা তো খুবই সহজ জিনিস, তুমি পারো, কারণ আমি কিন্তু আমার ইনিশিয়াল ডেজ ভুলে যাচ্ছি। রাইট। এবং আমি বলতেছি যে ইটস এ ভেরি ইজি থিং,
তো সিনিয়র যে পার্সন সে ভাবতেছে যে কোডিং এর প্রোগ্রামিং তো এটা খুবই ইজি জিনিস, এটা ডাল ভাত জিনিস, এটা তোমার এখন শেখার কি দরকার। এই জায়গাতে আপনার পয়েন্ট অফ ভিউটা আসলে কি? মানুষ যে ভুলে যায় এবং পরে যখন সে তার জুনিয়রকে এই জিনিসটা বলতে যায়, সে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিসগাইডেড হয় আর কি, এবং পরে এই ছেলেগুলার কোনো কিছু শেখার কথা চিন্তা করেন, সেভাবে বড় ভাই তো ওইভাবে বলছে, এটা বলছে, আমার তাইলে আর কি আছে জীবনে। হ্যাঁ, মানে এইটা আমার ধরো এই ধরনের জিনিসপত্র হয় হচ্ছে যে, এটা তো ধরো ধরো তোমার আমাদের ইন্ডাস্ট্রিতে তো সবাই কথা বলে, একটা আমাদের প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা সবাই কথা বলি, তো প্রত্যেকেই তার ধারণাগুলো চিন্তাগুলো নিয়ে কথা বলে। আমার বক্তব্যটা হলো যে মানে কিছু বেসিক্স তো আছে, যে বেসিক্স গুলো দিয়ে আমি আসলে আমার ইনকামিং ইনফরমেশন গুলোকে কোনোভাবে তোমাকে ফিল্টার ভ্যালিডেশন করতে পারতে হবে। আমি যদি খুব খুব মানে একদম গ্রাউন্ডেড একটা কথা বলি, সেটা হচ্ছে যে নলেজ এবং অ্যাবিলিটি টু থিঙ্ক এবং অ্যাবিলিটি টু অ্যানালাইজ এবং একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানা এবং সেটাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা প্রবলেমকে ইমপ্লিমেন্ট করতে পারার যে ক্ষমতা, সেই ক্ষমতা এটা হচ্ছে খুব মানে গ্রাউন্ডেড একটা ক্ষমতা। উপরে যাই হোক না কেন এই ক্ষমতাকে রিপ্লেস করা সম্ভব না। অর্থাৎ ধরা যাক যে আমরা একটা এআই এজেন্টকে দিয়ে একটা অ্যাপ্লিকেশনের বুটস্ট্র্যাপিং করালাম, সমস্ত লাইব্রেরি টাইব্রেরিগুলো গুছাই অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কটা সে দাঁড়া করায় দিল, সেটার ভিতরে আমরা অনেক অনেক কোড ওকে দিয়ে জেনারেট করলাম, আমরা খুব ভালো আর্কিটেকচার ব্যবহার করলাম, কোড ওটাকে জেনারেট করলাম। তারপরে একটা কমপ্লেক্স প্রবলেম আসলো, সেই কমপ্লেক্সটা প্রবলেমটা আসার পরে প্রবলেমটা আমরা ওই এআই টুলটাকে দিয়ে বললাম সলভ করার জন্য। দেখা যাবে কি যে এআই টুলটা হয়তো প্রবলেমটা আইডেন্টিফাই করতে স্ট্রাগল করছে, তখন হয়তো এরকম না যে আমার প্রবলেমটা সলভ করতে হবে এআই টুলটাকে হয়তো আমার গাইড করা লাগতে পারে। তো ওই গাইড করার জন্য যে আন্ডারস্ট্যান্ডিংটা, ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই গ্রাউন্ডেড যে নলেজ, ওইটা ছাড়া আমি ওই গাইডেন্স ওকে দিতে পারবো না। তো যে যে বলছেন যে প্রোগ্রামিং আমার তো চাকরি থাকবে না, উনি সম্ভবত এটা বলতে চাচ্ছেন না। উনি বলতে চাচ্ছেন যে এখন আমি চাকরিতে যে কাজটা করি এই কাজটা হয়তো থাকবে না। মানে বাক্যটা হচ্ছে আসলে ওনার কথাটাকে ট্রান্সলেট করে বুঝতে হবে উনি কি বলতে চাচ্ছে। উনি হয়তো বলছেন যে আমি তো এখন দিনে 8 ঘন্টা কোড করি। উনি যখন বলছেন যে আমি আমার চাকরি থাকবে না, তখন উনি আসলে বলতে চাচ্ছে আল্লাহ আমাকে তো তাহলে দিনে 8 ঘন্টা কোড করতে হবে না, এইটা বলতে চাচ্ছেন উনি। প্রোগ্রামাররা কি করে সেটা আসলে বদলে যাবে। তো প্রোগ্রামিং করে লাভ নাই, কোড শিখে লাভ নাই, ফ্রেমওয়ার্ক শিখে লাভ নাই, ল্যাঙ্গুয়েজ শিখে লাভ নাই। এগুলা হচ্ছে যে এইগুলোর মাধ্যমে যে কথাটা বলা হচ্ছে আসলে, বা যারা বলছে তাদের মাথার পিছনে যে চিন্তাটা চলছে সেটা হচ্ছে যে ও আচ্ছা এইগুলা শিখে আমি যা করতাম সেটা বদলে যাচ্ছে। তো তাহলে এইগুলার নতুন যে ভ্যালু প্রপোজিশন সেটা সম্ভবত আমি এখনো জানি না। মানে নতুন যুগে আমার এই স্কিলের ভ্যালু প্রপোজিশন কি সেটা হয়তো আমি ভালো বুঝতে পারছি না, যে কারণে আমার কাছে মনে হচ্ছে আমার চাকরি হয়তো থাকবে না। বিষয় যে জায়গাটাতে আরেকটু আমি বোঝার চেষ্টা করি ভাই, ধরেন এখন 2026-এ যদি কেউ শেখার কথা চিন্তা করে, সবাই তো একই রকম ভাবে শেখে না। কেউ ধরে কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে, প্রবলেম সলভিং করবে, এই ওয়েতে আগাবে। কেউ চিন্তা করবে যে আমি প্রথমে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, অথবা একটা মোবাইল অ্যাপ বানাবো, বা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো। এই ওয়েতেও কিন্তু কেউ শেখার জার্নিটা আলটিমেটলি স্টার্ট করতে পারে। এখন যে চিন্তা করতেছে যে আমি একটা ওয়েব অ্যাপ বানানোর মাধ্যমে আমার শেখার জার্নিটা স্টার্ট করবো, কারণ শুরুতে আমি যখন কিছুটা বানাবো ভিজিবলি চোখের সামনে দেখতে পাবো, এটা আমাকে একটা এক্সাইটমেন্ট দিবে, অ্যান্ড দেন আমি ওটা থেকে আগাবো। তো তার জন্য আসলে এই 2026-এ এসে কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে ধরেন আমাদের অত আলোচনার আমার কাছে মনে বিশেষ কিছু নাই। এখানে প্রবলেম সলভিং করতে করতে মাথা সাত হয়, এরপর আস্তে আস্তে ওকে যেখানে দেওয়া হয় ও মোটামুটি ভালো করতে থাকে। কিন্তু সবাই আসলে ওই লাইনে যাইতে পারে। মেজরিটি মানুষ যেটা করে যে কোনো কিছুটা বানায়, এই যে বানানোর মাধ্যমে শেখার যে প্রক্রিয়াটা, এখন তো যে কোনো কিছু ধরেন ওই যেটা বানাইতো ওইটা তো খুবই সিম্পল একটা জিনিস ছিল, ওইটা তো আমি এআই কে দিয়ে বানাই ফেলতে পারি। তাহলে সে তখন ভাবতেছে যে আমার যে শেখার প্রসেসটা তাহলে এখন 2026-এ কেমন হইতে পারে, যে বানানোর মাধ্যমে আমি আস্তে আস্তে শিখতে শিখতে ইন্ডাস্ট্রিতে ঢুকবো। আমার তো মনে হয় এটাও কিছু চেঞ্জ, আর বরাবরই এটা ছিল আসলে। বরাবরই কিন্তু একদল লোক যারা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ওগুলো করতো, আর একদলের প্রজেক্ট করতো। আমি কিন্তু দ্বিতীয় দলের লোক, আমি কিন্তু কোনো কম্পিটিটিভ প্রোগ্রামিং করিনি। আমি চিরকাল হচ্ছে কমপ্লেক্স সফটওয়্যার লেখার চেষ্টা করছি, আমি কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং করিনি। আমার মতো আরো অনেকে আছে যারা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো জায়গাতে আছে, তারা কেউই কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং করে নাই। তো প্রজেক্ট করে সফটওয়্যার বানানোর যে আনন্দ, এটা আসলে ক্রিয়েশন না। কম্পিটিটিভ প্রোগ্রামিং আনন্দ কিন্তু একটা প্রবলেম সলভিং এর আনন্দ, আর এটা কিন্তু একটা ক্রিয়েটরের আনন্দ, রাইট? তো আমি একটা জিনিস বানাইছি, একটা টুল বানাইছি, একটা সফটওয়্যার বানাইছি, ওয়েবসাইট বানাইছি, সেটা থেকে আমার যে আনন্দটা, সেটা তো আসলে আমার মনে হয় যে আমি এই এত বছর ধরে এই কাজ করি, এইটাই আমার মূল মানে প্রেরণা আর কি, যে বানাতে মজা লাগে। হ্যাঁ। ঠিক আছে।
এখন যা ধরুন জিরো প্রোগ্রামিং নলেজ, সেই লাইনে আসলে কিভাবে স্টার্ট করবে আর কি? তাকে ওই বানানোর চেষ্টাটা করতে হবে। তো এখন যেটা মূল যে জায়গাতে সে আসলে ফোকাস করবে সেটা হচ্ছে যে ওই বানানোর সময় সে নিজের হাতে বানাতে পারার যে ক্ষমতা, সেইটার জন্য খানিক দূর কাজ করবে। তারপর দেখবে কেউ আচ্ছা আমি তো এইটুকু শিখছি, তাহলে এটাকে একটু শার্পেন করি তো এআই কে দিয়ে, এআই কে দিয়ে শার্পেন করবে, তারপর আবার নিজে একটু বানাবে, তারপরে এআই কে দিয়ে শার্পেন করবে। এই জার্নিটার মধ্যে তাকে যেতে হবে। সে যদি মনে করে আমি এক লাইনও কোডিং শিখবো না, আমি শুধু এআই কমান্ড দিব, এআই কোড জেনারেট করে দিবে, সেটাতে আমার জিনিসটা তৈরি হয়ে যাবে, তাহলে পরে এই প্রফেশনে সে মানে প্রোগ্রামার হিসাবে, মানে যারা এই এই প্রফেশনে এখন আছেন, মানে ঢুকবেন যারা, এসে যারা অর্গানাইজেশনগুলোতে কাজ করবেন, সেই পদে তারা আসলে কাজ করতে পারবেন না এই স্কিলটা যদি তারা অর্জন না করে আসে। এখন এই জায়গাটাতে অনেকের ভিতরে শুরুতেই এখনো এই কনফিউশন, এটা পুরান কোশ্চেন, যে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করব। তারপরে ধরেন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলাম, কোম্পানিতে তো যে আমার অন্য ল্যাঙ্গুয়েজেও কাজ করতে হইতে পারে। তো এই প্যারাডক্সটা নিয়ে যদি ভাই একটু বল। এটা তো কোনো ভালো উত্তর নাই। উত্তর নাই এই জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সারাক্ষণ তো ইভলভিং একটা জিনিস আর কি, সারাক্ষণই বদলাচ্ছে। সবসময়ই সব ধরনের ল্যাঙ্গুয়েজেরই চাকরি আছে সব জায়গাতে। তো আমরা যদি বলি যে ঢাকার মার্কেটের কথা যদি বলি, যে একসময় ডটনেটের অনেক চাকরি ছিল। ডটনেট অনেক কোম্পানি, ছোট কোম্পানিগুলো ডটনেট থেকে মুভ করছে, জাভা থেকে মুভ করছে তারা, অনেকে পাইথনে মুভ করছে, অনেকেই নোট জেএস এ মুভ করছে, মার্চ থেকে অনেক কাজ হচ্ছে, পাইথনে প্রচুর কাজ হচ্ছে। আবার তার কি জাভার কাজ কমে গেছে? তা কিন্তু না, জাভাতে কিন্তু প্রচুর কাজ আছে, এবং জাভার জবগুলো হাইলি পেইড। জাভা যারা পারেন তারা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে শিখবে, এটার কোনো খুব ভালো উত্তর নেই আর কি। প্রথম কথা হচ্ছে যেটা ভালো লাগে, মজা লাগে সেটা, বা যেটা আমার অত কষ্ট হয় না, আমি পারছি সহজে করতে, সেটা। আমার মনে হয় যে এই জায়গাটাতে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবসময় একটা টুলের মতো, এবং একজন প্রোগ্রামার সে যখন একটা ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত হয়ে যায়, তা পরবর্তীতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করার ক্ষেত্রে আর বড় কোনো ব্যারিয়ার থাকে না বলে আমি মনে করি। প্রবলেম যে জায়গাটাতে হয়েছে ভাইয়া, ধরেন এতদিন পর্যন্ত আমরা একটা জিনিস দেখে আসছি, যে কেউ একটা জিনিস 6 থেকে 8 মাস হয়তো বা শিখে, কারো ক্ষেত্রে 3 থেকে 4 বছর লাগে, কারো ক্ষেত্রে 2 থেকে 3 বছর লাগে, অনেকে ইউনিভার্সিটি পড়াশোনা করে, সিএসসি গ্রাজুয়েট হইতে মোটামুটি 4 বছরের মতো সময় লাগে, কারো ক্ষেত্রে 3.5 বছর। এটা করার পরে সে চিন্তা করে আমি একটা ইন্টার্নশিপ করব। এবং অনেকের ক্ষেত্রে এই চিন্তাটা মাথার ভিতরে খুবই স্ট্রং ভাবে থাকে, বিশেষ করে যারা ভালো ইউনিভার্সিটিতে পড়ে। সে ভাবে যে আমি, যারা একাডেমিকে পড়া মানে একাডেমিক লাইনে যাবে তাদের জন্য তো জিনিসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তার রেজাল্ট ভালো করতে হবে। মেজরিটি লোক একাডেমিক লাইনে যায় না, তারা যায় হতেছে যে চাকরি বাকরি করবে। কারণ যে চাকরি বাকরি করবে সে চিন্তা করে আমি 4 বছর পড়াশোনা শেষ করবো, এরপর আমি ঢাকা আসবো, ঢাকা আসার পর আমি একটা ইন্টার্নশিপ করবো একটা জায়গাতে, এই কোম্পানি আমাকে 3-4 বছর ধরে শেখাবে, এন্ড দেন আমি কাজকর্মে ঢুকবো। এইটা কি এখনো রেলেভেন্ট কিনা, না একেবারে। এটা নিয়ে যদি বলতেন, যে যে এখন ফার্স্ট ইয়ারে আছে বা ঢুকে ঢুকে হ্যাঁ, সে কিভাবে এটা নিয়ে আমি অলরেডি কথা বলছি। কথা হচ্ছে যে কোম্পানিগুলো কারেন্ট ক্যাপাসিটিতে ফ্রেশারদেরকে হায়ার করবে না। কারেন্ট যে ক্যাপাসিটিতে ফ্রেশাররা এখন আসে কোম্পানিগুলোতে জবের জন্য, সেই ক্যাপাসিটিতে তারা ওদেরকে হায়ার করবে না। কারেন্ট ফ্রেশারদের কাছ থেকে যে ক্যাপাসিটিগুলো এখন পর্যন্ত কোম্পানিগুলো চাইতো, যে তুমি কম্পিটিটিভ প্রবলেম সলভ করতে পারো কিনা, অথবা তুমি একটা প্রজেক্ট কোড করে নামাইছো কিনা, সেগুলো দেখানো হতো। গিটহাবের রিপোর্ট লিঙ্ক দিয়ে পাঠানো হতো, বা বলা হতো যে কেমনে বানাইছো, কি করছো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেমন পারো, ওপি কিরকম পারো, এরকম খুব বেসিক ক্যাপাসিটিতে হায়ার করা হতো। অনেক কোম্পানি প্রবলেম সলভ করতে দিত, কম্পিটিটিভ প্রোগ্রামিং টাইপের প্রবলেম সলভ করতে দিত। এই যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিতে সামনে আসলে কোম্পানিগুলা প্রোগ্রামার হায়ার করবে না আসলে। কিভাবে ওদেরকে নতুন ইন্টারভিউ মডেলটা কেমন হবে? ইন্টারভিউ যারা নিবে কোম্পানিতে, তারা আসলে কি দেখবেন এখন? আমার ধারণা তারা মূলত দেখবেন যে কম্পিউটার প্রোগ্রামিং এর বেসিকটা দেখবে, বেসিকটা তার আন্ডারস্ট্যান্ডিংটা আছে নাকি। ঠিক আছে, তাকে যদি কোনো একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্কের জন্য নেওয়া হয়, যে সাপোজ কাউকে ডিসিশন নেওয়া বলতে তাকে মার্চটাকের জন্য হায়ার করা হচ্ছে, বা জাভার জন্য হায়ার করা হচ্ছে, স্প্রিং বুটের জন্য হায়ার করা হচ্ছে, স্প্রিং বুট সে কেমন পারে, কতটুকু পারে, সেটাকে জাজ করা হবে। আগে যে অনেক ধরনের টেস্ট করা হতো, অনলাইনে টেস্ট দেওয়া হতো, এইগুলো বন্ধ হয়ে যাবে, সমস্ত টেস্ট অফলাইন হয়ে আসবে। অর্থাৎ ডেভেলপারদেরকে এখন কম্পিউটার ছাড়া টেস্ট করা হবে বেশি। চিন্তা করতে পারে, হ্যাঁ, চিন্তা করতে পারে কেন, এবং তার মাথার ভেতরে কি ইনফরমেশন আছে সেটা। এলএলএম এর ভেতরে যা জ্ঞান আছে সেই জ্ঞানকে নিজের জ্ঞান বলে চালায় দেবে, এরকম লোকদেরকে কোম্পানিগুলো আর হায়ার করবে না। ঠিক আছে, আর মূলত কোম্পানিগুলো এখন যেটা দেখবে সেটা হচ্ছে যে একটা
স্টেটমেন্ট, প্রবলেম স্টেটমেন্ট, যেটা কম্প্রিহেন্সিভ একটা প্রবলেম স্টেটমেন্ট, ধরা যাক যে 3 পাতা 4 পাতা 5 পাতাটা লেখা একটা প্রবলেম স্টেটমেন্ট, এইটাকে সে পড়তে পারে কিনা, কম্প্রিহেন্ড করতে পারে কিনা এবং আর্টিকুলেট করতে পারে কিনা, এইটা হচ্ছে একটা মেইন জায়গা, যে জায়গাতে আসলে এখন ডেভেলপারদেরকে কোম্পানিগুলা দেখে নিবে। হুম। কম্প্রিহেনশন, অ্যানালাইসিস এবং আর্টিকুলেশন। তো এই জায়গাতে আমার ধারণা একটা বড় ধরনের চেঞ্জ আসবে হায়ারিং এ। এখন কোম্পানিগুলো জানতে চাবে যে তুমি একটা প্রবলেম পড়ে কি বোঝো, তুমি কি ওটাকে ব্রেকডাউন করতে পারো ছোট ছোট ভাগে, তুমি কি সলিউশন অ্যাপ্রোচ নিতে পারো এবং কিভাবে সলভ করবো এটা ফিগার আউট করতে পারো। তারপরে হয়তো কোম্পানিগুলো বলবে যে, আমি একটা এক্সাম্পল বলি, যে এরকম একটা টেস্ট সামনের দিকে হয়তো হবে যে তোমাকে আমি প্রবলেম স্টেটমেন্ট দিব, সবচেয়ে কম টোকেন খরচ করে তুমি এটা বানায় দাও তো, এক্স্যাক্টলি। তাই না? ক্লাউডের টোকেন অপটিমাইজেশনেরও স্কিল আছে, এটা গিটহাবের পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে কোম্পানিগুলো আসলে সামনের দিকে মানুষের কগনিটিভ অ্যাবিলিটি এইটাকে অনেক গুরুত্ব দেবে, ঠিক আছে। এবং ওই যে আগে যেমন পিওরলি টেস্ট করা হতো, সেই কতটুকু মার্ন স্ট্যাক পারে ওইটা টেস্ট চেক করে নিয়ে নিত, ওই জায়গাতে এখন বদলে হয়ে যাবে হচ্ছে মার্ন স্ট্যাক তুমি কতখানি গভীরভাবে বোঝো, তুমি পারো কি পারো না সেটার চাইতে হচ্ছে যে তোমার আন্ডারস্ট্যান্ডিং কতখানি পড়ে জিনিসটার ব্যাপারে। এই ব্যাপারগুলা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ সারফেসের ব্যাপারগুলো হচ্ছে এআই গুলো সলভ করবে। তো ওই প্রতিটা স্ট্যাকের যে কোনো জায়গায়, মানে মোট কথা হচ্ছে আমরা যদি জিনিসটা যে মানে একটা কাজ করার তো অনেকগুলো লেয়ার থাকে, একটা হচ্ছে যে পেরিফেরাল লেয়ার, যেখানে আসলে প্রচুর কামলাখাটা কাজ করতে হয়। তারপরে একটা লেয়ার থাকে হচ্ছে যে লেয়ারটা হচ্ছে আমাদের বেসিক্যালি মানে মিডল লেয়ার, যে লেয়ারটাতে আসলে অ্যাকচুয়ালি লজিক এবং কমপ্লেক্সিটি গুলো আমরা রাখি। তারপরে হচ্ছে যে মিডল লেয়ারটাতে হচ্ছে আমরা কমপ্লেক্সিটি গুলো হ্যান্ডেল করি, আর একদম কোরের লেয়ারটাতে থাকে হচ্ছে অ্যাকচুয়াল ফ্রেমওয়ার্কটা, যেটার উপরে পুরো সেটা দাঁড়ায় থাকে। এখনকার ইন্টারভিউ গুলো হবে হচ্ছে মিডল ওয়ার এবং কোর লেয়ারটাতে, ফ্রেমওয়ার্ক লেয়ারে। তো ভবিষ্যতে হচ্ছে যখন একটা ফ্রেশারকে ইন্টারভিউ নেওয়া হবে, তার কাছে এমন কোশ্চেন যাবে যে কোশ্চেনটা আগে হয়তো ফ্রেশারকে করা হতো না, হ্যাঁ। এমন কোশ্চেনের মুখে তারা পড়বে। তাদেরকে এখন এই কোশ্চেন করা হবে যে আচ্ছা তোমার এই অ্যাপ্লিকেশনে কি থ্রেডিং ব্যবহার করা হয়েছে, থ্রেড না করার কারণে কি বিপদ হতে পারে বলো তো, তোমার এই অ্যাপ্লিকেশনে আমি যদি ভবিষ্যতে ডেটাবেস বদলে দিতে চাই তুমি সেটা কিভাবে হ্যান্ডেল করবা, অন্য ডেটাবেসে কিভাবে যাবা, তোমার এই অ্যাপ্লিকেশনে 100 জন ইউজার কাজ করছে, এটা যদি 1000 ইউজারের জন্য বা 10,000 কনকারেন্ট ইউজারের জন্য আমি ব্যবহার করতে চাই, তাহলে কি চেঞ্জ আনতে হবে এখানে। এই ধরনের কোয়েশ্চেন যেগুলো হয়তো আগে মিড লেভেল ডেভেলপারদেরকে করা হতো, এইগুলো এখন ফ্রেশারদের কাছে সমস্ত প্রশ্ন যাবে। তো ফ্রেশারদেরকে আসলে ওই যে কোর লেয়ারটা মানে আর্কিটেকচার লেয়ার এবং প্রবলেম সলভিং এর জন্য যে মিডল লেয়ারটা, যেখানে আসলে অ্যাকচুয়াল ডিজাইন প্যাটার্ন থেকে শুরু করে অন্যান্য বেস্ট প্র্যাকটিস গুলো আমরা ব্যবহার করে শিখি, সেইটা প্লাস ফ্রেমওয়ার্ক লেভেলের ডিপ আন্ডারস্ট্যান্ডিং। মান তো ধর আমি ইউজ করতে পারি, ওর তো স্কেলিটন একটা আসলে নামায় আমি কোড লিখে ফেলতে পারি, রাইট? ওই লেভেল আন্ডারস্ট্যান্ডিং এর চাইতে ওই জিনিসটা কিভাবে কাজ করে, মানসটাকে কিভাবে ওরা ডিজাইন করছে, এক্সপ্রেস কিভাবে কাজ করে, ফ্রেমওয়ার্ক গুলো কিভাবে কাজ করে, এই গভীর আন্ডারস্ট্যান্ডিং গুলা ডেভেলপারদের কাছ থেকে, ফ্রেশারদের কাছ থেকে আরো বেশি এক্সপেক্ট করবে। এই জায়গাটাতে আপনি একটা শব্দ বলছেন, সেটা হচ্ছে আর্টিকুলেট করার বিষয়। এখন আর্টিকুলেট করার বিষয়টাতে আমাদের দেখা যায় যে জাতিগতভাবে একটু দুর্বলতা আছে। আমরা যে কি জানি এবং আমাদের যে কি দরকার এটা অনেক সময় আমরা বলে উঠতে পারি না। তো এইটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে আসার জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ আরেকটু যদি কোভিডে যেয়ে বলেন, কারণ এটা জিজ্ঞাসা করার পেছনে কারণ হচ্ছে আপনি আপনার ট্রেনিং এ যেখানে আপনি ওই যে দেখাইতেছিলেন যে 4 দিন ধরে পুরা জাস্ট একটা নোট বানাইছে, এন্ড দেন সেই নোটটাই পুরো সফটওয়্যারটাকে প্রডিউস করলো। হ্যাঁ, তার মানে নোটটা কি ছিল? আর্টিকুলেশন। রাইট। এখানেই তো আমাদের আসলে একটা সিরিয়াস গ্যাপ আছে। মানে আর্টিকুলেশন তো আমাদের দুর্বল, তুমি যেটা বললে আর কি, সন্দেহ নেই যে আমাদের আসলে, কিন্তু আর্টিকুলেশন কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে শিখেছে, আমাদেরকে ভাব সম্প্রসারণ করা শিখেছে Right, ছোটবেলা right. থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ।
তো আমরা এতক্ষণ বুঝতেছি যে এইটা উত্তর আছে। কেন কেন ভাব সম্প্রসারণ শেখাছিল। আমি চিন্তা করি না, আপনি চমৎকার একটা কথা বলছেন, আসলেই তো এটা বাংলাতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর্টিকুলেশনটা হচ্ছে অত্যন্ত জরুরি। আসলে আমাদের যে রচনা লেখা হতো না, ওগুলো কিন্তু আর্টিকুলেশনের প্র্যাকটিস আসলে। তো আমি একটা জিনিসকে ব্যাখ্যা করে বর্ণনা করে লিখতে পারি কিনা, আর্টিকুলেশনটা অত্যন্ত জরুরি। মানে এখন হয়ে যাচ্ছে এই জন্য যে আর্টিকুলেশন জরুরি সবসময়ই ছিল, এরকম ছিল না যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে আর্টিকুলেট করতে হতো। কারণ আমি আমার প্রবলেমটা আরেকটা একজনকে বোঝাতে চাই। আমি একজন একটা বিজনেস থেকে আমাকে একটা কথা বলতেছে, আমি সেটার মধ্যে একটা সমস্যা দেখতে পাচ্ছি, কিন্তু আমি সেটা ঠিকভাবে বিজনেসের লোককে ব্যাখ্যা করতে পারছি না। আবার তাতে যে বিপদটা হচ্ছে সেটা হচ্ছে যে বিজনেসের লোক বুঝতে পারছে না যে কেন তার আইডিয়াটা ভুল বা কিভাবে ওটাকে ইমপ্রুভ করা যেতে পারে। এবং আমরা প্রোগ্রামার তো আসলে কথা তো বলিও না, বলতে পছন্দ করি না। হয়তো আমরা অনেকে প্রোগ্রামার হইছিও এই জন্য যে বেশি কথা বলা লাগবে না, শুধু কোড করুন। হ্যাঁ শুধু করবো। এখন কোডের পার্টটাই চলে যেতেছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে ওই যে আমি যেটা বলছিলাম আর কি, যে 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 ক্যাপাসিটিতে আমরা, যে ক্যাপাসিটি গুলো আমরা আগে আমাদের যারা নতুন যারা ইন্ডাস্ট্রিতে জয়েন করছে তাদের কাছ থেকে এক্সপেক্ট করছিলাম, সেখানে একটা বড় চেঞ্জ আসতে যাচ্ছে। এই যে এআই এজেন্ট গুলোর সাথে কথা বলা এবং তাদেরকে ইনস্ট্রাক্ট করতে পারা, এই জায়গাতে আর্টিকুলেশনের একটা বড় ভূমিকা আছে। এখানে আসলে দুইটা জিনিসের বড় ভূমিকা আছে। একটা হচ্ছে সিস্টেমেটিক থিঙ্কিং, যেটাকে আমরা বলি সিস্টেম থিঙ্কিং। সিস্টেম থিঙ্কিং হচ্ছে যে একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে নিয়ে আমি অনেকভাবে চিন্তা করতে পারি। সেটা নিয়ে আমি আমার একটা হোলিস্টিক চিন্তা করতে পারি পুরো সিস্টেমটা নিয়ে। সেটা কিনে আমি ক্রিটিক্যালি চিন্তা করতে পারি বিভিন্নভাবে, যে এখানে কি কি ভুল আছে, কোন 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 জায়গাতে গ্যাপ আছে সেটা নিয়ে চিন্তা করতে পারি। আমি হোলিস্টিক একটা চিন্তা করতে পারি, আবার এক একটা মডিউলকে নিয়ে একটা ছোট জিনিস নিয়ে গভীরে চিন্তা করতে পারি। একটা হরাইজন্টাল থিঙ্কিং আছে, একটা ভার্টিক্যাল থিঙ্কিং আছে। তো এরকম অনেকভাবে একটা চিন্তার যে বিভিন্ন কারিগরি চিন্তা যে অনেকভাবে করা যায়, এটা যেমন একটা জায়গা যেখানে আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট লাগবে ফ্রেশারদের জন্য। আবার এই যে চিন্তা যে আমি করলাম, এই চিন্তাটা তো প্রকাশ করতে পারতে হবে আমাকে ভাষায়, তাই না? সেই জায়গাতে হচ্ছে আমাদেরকে অনেকখানি স্কিল অর্জন করতে পারতে হবে। আমি কোনো একটা ইয়েতে দেখিয়েছিলাম যে শুধু ঠিকভাবে না বলার কারণে একটা এআই এজেন্ট বা একটা এআই ইঞ্জিন কত খারাপ কোড তৈরি করতে পারে, জাস্ট তাকে ঠিকভাবে বলা হয় না। এই জন্য মানে সামনে যদি আমরা বলি, আমরা কিন্তু প্রোগ্রামাররা এক ধরনের আর্টিকুলেশন সবসময় করে আসছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে কোডটা করতাম, ওটা তো একটা আর্টিকুলেশন, তাই না? আমরা একটা বিজনেস প্রবলেম, একটা স্টোরি পড়তাম, তারপর প্রোগ্রামিং এর ভাষায় সেটাকে বর্ণনা করতাম। ওইটা আমরা কেন করতে পারতাম, বা ওইটা যারা ভালো করতে পারতো তাদেরকে আমরা ভালো প্রোগ্রামার বলতাম তখন, যে ওই কোডটা যে সুন্দর করে রাখে, তার মানে কি সে কোডে ভালো আর্টিকুলেট করতে পারে। এখন কোড যেহেতু লিখছে অন্য আর একজন, তাইলে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি? নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের যে সাধারণ ভাষা যেটা ছিল সেটাই আসলে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তাহলে পরে আমি যদি আমার এই নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার ভাষাতে একটা ধারণাকে ব্যাখ্যা করতে না পারি এবং সিস্টেমেটিক থিঙ্কিং করে ভেঙে ব্রেকডাউন করে এই এজেন্টটাকে বোঝাতে না পারি, তাহলে কিন্তু আর্টিকুলেশনের দক্ষতার অভাবটা ওই আমি ভালো কোড লিখতে না পারা দক্ষতার সাথে খুব বেশি ডিফারেন্স নাই। কিন্তু মানে আমি আগে আর্টিকুলেশন ভালো করতে না পারার কারণে ভালো কোড লিখতে পারতাম না, এখন ভালো কমান্ড দিতে পারি না, তো আমার কোড বাজে হবে। তো এই জন্য আর্টিকুলেশনটা কিভাবে শিখবো, এটা আসলে খুব সহজ কোনো রাস্তা নেই। এটা একটা লং টার্ম প্রসেস আর কি। আমার মনে হয় যে এটার জন্য একটু লেখাপড়া করতে হবে, পড়ার অভ্যাস করলে ভালো। আমরা যদি ইভেন্ট টেকনোলজির বই যদি পড়ি, আমরা তো পড়া কমে গেছে, আমরা তো শুধু ব্লগ পড়ি, ছোট ছোট পোস্ট পড়ি, তাই না? বা ভিডিও দেখি, শর্টস দেখি। সো আমরা যদি পড়ার অভ্যাসটা করি, তাহলে কি দেখা যাবে কি যে একটা জিনিস পড়তে গেলে তখন বোঝা যায় যে আরে ওই লোকটা তো এই জিনিসটা এইভাবে ব্যাখ্যা করলো, ইন্টারেস্টিং তো, তাহলে পরের বার আমি কি ওর মতো করে ব্যাখ্যা করতে পারি এই কনসেপ্টটাকে। তো ওইভাবে নিজেদেরকে একটু চেষ্টা, এটা কিন্তু কগনিটিভ অ্যাবিলিটি, এখানে কিন্তু কেউ আমাকে হেল্প করবে না, আমাকে জাস্ট আমার ব্রেনের মধ্যেই এই ক্যাপাসিটিটা স্লোলি বিল্ড করতে পারতে হবে, এই আর্টিকুলেশনটা। আর্টিকুলেশনের সাথে কিন্তু একটা জিনিসের মিল আছে। ধরেন আগে কি হইতো, ইভেন এটা সফটওয়্যার কোম্পানিতে এখনো আছে, যে একটা সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে 3-4টা জুনিয়র দেওয়া হইতো, এবং অধিকাংশ ক্ষেত্রেই মেজরিটি সিনিয়র ইঞ্জিনিয়ার অনেক ক্ষেত্রে ফেল করতো, তাকে প্রপারলি মেন্টরিং করতো, কারণ সেও কিন্তু অনেক ভালো ডেভেলপার, সে সেটা করতো আর্টিকুলেট করতে আর্টিকুলেট করতো না, এবং সে জুনিয়র একটা প্রবলেম ফেস করছে, সে ওইটা তাকে না শেখায় সে যে এটা সলভ করে দিয়ে চলে আসতো, পরে এই জুনিয়রটা 1 বছর পরে কিন্তু একটা ভালো জায়গায় যাইতো। তো এই সমস্যা কিন্তু ধরেন আগে থেকেই আছে, আগে থেকেই ছিল। এখন হচ্ছে যে ওই কোম্পানিগুলা এই ধরনের, মানে আমাদের তো ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ, তাই না? অনেকেই আমরা নতুন ঢোকার চেষ্টা করছি।
আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে স্ট্যান্ড আউট করতে পারি, Right. কি কি জিনিস করলে আমি অন্যদের থেকে এগিয়ে থাকবো, আলাদা হয়ে থাকবো। তো সেই জায়গাতে যদি আমি বলি, সেই জায়গাতে হচ্ছে যে এই সিস্টেমেটিক থিঙ্কিং, এই যে একটা প্রবলেমকে ব্রেকডাউন করতে পারা, অ্যানালাইসিস করতে পারা, এবং শেষ পর্যন্ত সেটাকে আর্টিকুলেট করতে পারা, এই জায়গাগুলোতে যারা একটু ভালো করবে তারা অন্যদের থেকে আবার আগে থাকে। একটা জায়গাতে ভাইয়া মানে একটু চ্যালেঞ্জ আছে, এটা আমাদের জেনেটিক প্রবলেম। সেটা হচ্ছে আমাদের অস্থিরতা অনেক বাড়ছে। আমরা ওই যে রিলস বা শর্টস এর ভিতরে ধরেন দেখাইতেছে যে এই যে দেখো ক্রড দিয়ে আমি 1 মিনিটের মধ্যে একটা অ্যাপ বানিয়ে ফেললাম, 2 মিনিটের মধ্যে একটা অ্যাপ বানিয়ে ফেললাম। তো এটা আমরা ভাবতেছি যে এটা আমাদেরকে এফেক্ট করে না, বাট এটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড চলতেছে যে এখন তো 1 মিনিটে একটা অ্যাপ বানিয়ে ফেলা যায়, 2 মিনিটে একটা জিনিস করে ফেলা যায়। তা আমি শেখাটাও আমি ওই যে 10,000 সরি 8,000 ঘন্টার কেন যাবো, ইভেন 2 বছর ধরেও কেন শেখার ওই ধৈর্যের মধ্যে যাবো। রেদার আমাকে শর্টকাটে কুইকলি কিছু একটা দেন, যেটা আমি ডেইলি 5-6 ঘন্টা আমি কোড করবো না। ডেইলি ম্যাক্সিমাম হইলো 30 মিনিট হইলে তো ম্যাক্স, আর 1 ঘন্টা হইলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ 1 ঘন্টা পর্যন্ত করতে পারি এট ম্যাক্স। বাট এর ভিতরে আমি একটা ভালো ডেভেলপার বা ভালো একটা ইঞ্জিনিয়ার হয়ে যাবো। তো এখন এই জেনারেশন চিন্তা ভাবনা তো এরকম। না না, কিন্তু তাতে একটা সমস্যা নেই, তারা হবে না ভালো ইঞ্জিনিয়ার, তারা চাকরি পাবে না, তারা 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 এই প্রফেশন থেকে চলে যাবে, অন্য কিছু করবে। অন্য কিছুতেও কি আসলে সময় না দিয়ে কিছু করা সম্ভব? তাহলে কিছু করতে পারবে না এক সময়। আমার কথা হচ্ছে কি, এই জিনিস তো ধাক্কা না খেয়ে শেখার কোনো উপায় নেই। আমার স্টেটমেন্ট খুবই ক্লিয়ার আর কি। আমার কথা হচ্ছে যে উইদাউট পুটিং এ লট অফ এফোর্ট ইট ক্যানট বি গুড এট এনিথিং, নো ম্যাটার হোয়াট অ্যামাউন্ট অফ টুল, হোয়াট অ্যামাউন্ট অফ টেকনোলজি, কি এসে কি করলো তাতে আসলে যায় আসে না। শেষ পর্যন্ত টুলগুলো হচ্ছে একটা মানুষ। এমন যদি হইতো যে এই পুরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জন্য একটা লোকও লাগে না, হ্যাঁ। পুরাটাই হচ্ছে একটা এজেন্ট সে করে দেয়, তাহলে হচ্ছে মানুষের কোনো ভূমিকা থাকতো না। কিন্তু ওখানে যদি ওই ওই পুরা কাজটা করে, দেখা যায় এখন কি হয়, সাপোজ এখন একটা বড় ইয়ারপি বানাতে তারপর 200 লোক লাগে বা 100 লোক লাগে, তারা 2 বছর ধরে কাজ করে। ধরা যাক এরকম যদি হইতো যে ইয়ারপিটা বানাতে এখন 3 মাস সময় লাগে আর 1জন লোক লাগে, ওই 1জন লোক এমন একটা লোক হইতো যে দিনে 10 ঘন্টা করে প্রোগ্রামিং করছে এবং খুবই ভালো সিস্টেম জানে, বোঝে, এবং খুবই ভালো চিন্তা করতে পারেন, কগনিটিভ অ্যাবিলিটি আছে। সেই লোকটা যদি একটা লোকটা হইতো, আমি বুঝতে পারছি মানে লোকের সংখ্যা যত কম লাগবে সেই লোকগুলা কগনিটিভলি অত্যন্ত ভালো লোক হতে হবে, অনেক প্র্যাকটিস ওলা লোক হতে হবে। এখন ইন্ডাস্ট্রিতে মানুষ লাগবে তাদেরকেই যারা অনেক চেষ্টা করে, অনেক কাজ করে, অনেক কষ্ট করে, অনেক খেটে, অনেক ঘাম ছড়ায় এই জায়গাতে আসে, তাদেরই শুধুমাত্র সামনের দিকে ভ্যালুয়েশন হবে। যারা আগের থেকে হাল ছেড়ে দিবে, যারা ভাববে যে আমি 1 মাস করলাম হলো না, লাগবে না, করব না, এই জায়গাতে তাদের আর এই ক্যাপাসিটির কোনো লোকই লাগবে না সামনে আর। ট্রু, মানে যে কোনো লাইনে আপনি তো ধরেন বিজনেস লাইনের লোকজনের সাথে কাজ করছেন, বড় বড় ইভেন বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট মাইক্রো ফাইন্যান্স, তাদের যেই ম্যানেজমেন্ট টিম, তাদের সাথে আপনি ক্লোজলি কাজ করেন। সো বিষয়টা হচ্ছে কোনো জায়গায় শর্টকাটে আসলে কিছু, ইভেন এইচআর বলেন, ফাইন্যান্স বলেন, এখন কোনো জায়গায় কি আছে যেটা কোথায় না। আপনি যদি চিন্তা করে দেখেন যে লোকটা একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন, তার ব্যাংকিং ক্যারিয়ারে যদি তাকায় দেখেন, দেখবেন যে তার সাথে কিন্তু আরো অনেকে ছিল, তারা কিন্তু সবাই ম্যানেজিং ডিরেক্টর হয় না। ওই লোকটা ম্যানেজিং ডিরেক্টর হলো কেন? তার কি স্কিল আছে? আপনি দেখবেন কি সে কিন্তু তার ব্যাংকিং স্কিলের জন্য ম্যানেজিং ডিরেক্টর হয়নি, সে তার পার্সিভিয়ারেন্স, তার চেষ্টা, তার খাটনি, তার কগনিটিভ অ্যাবিলিটি, ক্রিয়েটিভিটি, এইগুলা ব্যবহার করে ওই জায়গাটাতে গেছে। সো চেষ্টা এবং এফোর্ট এইটা কোনো কিছুতে রিপ্লেসেবল না। চেষ্টা আর এফোর্টের জায়গাতে একটা ডিফারেন্ট জিনিস ভাই আপনাকে বলি। ধরেন আমরা কোন একটা চাকরি বাকরি পাওয়ার আগে কঠোর পরিশ্রম করি এবং হেভি পরিশ্রম করে ইন্টারভিউ পাস করি, এটা সেটা করার পর ঢোকার পরে যখন একটা ভালো অফিসে ঢুকি, আর সফটওয়্যার কোম্পানিগুলো মেজরিটি সফটওয়্যার কোম্পানি দেখতে শুনতেও ভালো, খাওয়া দাওয়া মোটামুটি ভালো দেয়, পরিবেশ ভালো, ব্রুটাল কোনো কিছু নাই, সবাই না ভাই ভাই বলে ডাকা যায়, একটা ভালো কালচার। কিন্তু এখন সেই জায়গায় যে দেখা যায় প্রথম 6 মাস আমার খুব একটা এক্সাইটমেন্ট আছে, সেটা আছে, আস্তে আস্তে আমার এক্সাইটমেন্ট ডাউন হইতে থাকে। আমার কেউ আর খোঁচাখুচি করে না, কেউ আর বলেও না যে তোমার এটা শিখতে হবে। ফলশ্রুতিতে দেখা যায় যে 1-1.5 বছর পরে আমি একটা অ্যাভারেজ পার্সন হয়ে গেছি, হোয়ারাজ ওই কোম্পানিতে ঢোকার সময় কিন্তু আমি টপ টায়ারে ছিলাম, কিন্তু 1-1.5 বছর পরে আমি একটা অ্যাভারেজ পার্সন হয়ে গেছি। এন্ড সাডেনলি একদিন আমার অফিস থেকে ধরেন আমাকে বলতেছে তোমার তো মনে হয় স্কিলের অবস্থা ভালো না, তুমি তো প্রপারলি কন্ট্রিবিউট করতে পারতেছো না। এই ঘটনা কিন্তু বাংলাদেশে কমনলি ঘটে থাকে, বিশেষ করে যারা ফ্রেশার হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢুকে ফার্স্ট 1 to 2 ইয়ার্স এর ভিতরে এই ঘটনাটা ঘটে। এখান থেকে বের হয়ে আসার বা এই সিনড্রোমের আসলে কারণটা কি?
এটা আমরা ধরো আমার মানুষ হিসেবে আমরা এরকম, আচ্ছা। এবং অধিকাংশ মানুষই আমরা এরকমই, যে আমরা তো হচ্ছে যে মানে একটা জায়গাতে কমফোর্টেবল জায়গাতে পৌঁছে গেলে আমাদের ওই যে আর্টসটা অনেক কমে হ্যাঁ মানে হান্টিং ইনস্টিংক্ট যেটা আর কি, ওটা তো আর থাকে না, তাই না? তো তখন কি হয় যে আমি কমফোর্টেবল হয়ে যাই, আমি নতুন কিছু শিখছি না, তাহলে আমি কেয়ারও করছি না, আমি মাস গেলে বেতন পাচ্ছি। সবার জন্য সলভেবল না, এবং সবাই হয়তো এটা সলভ করতেও চায় না। অনেক মানুষ হয়তো জীবনে চাই এই এই শান্তিটা, আচ্ছা, ঠিক আছে? তো তাদেরকে তো আমরা জোর করে হচ্ছে ইয়ে করতে পারবো না, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে পারবো না। তো আমার মনে হয় যে ওইটার কথা তার বদলে আর কি যারা সত্যি সত্যি চান যে ক্যারিয়ারে সামনের দিকে আগাবেন রিয়েলি, বা এই ড্রাইভটা যাদের মধ্যে আছে, এরা একটা খুব ডিস্টিংক্ট আবদাল মানুষ আর কি, ঠিক আছে? সো ইফ ইউ ওয়ান্ট টু বি দ্যাট পার্সন, আমার ধারণা যে ওই মানুষটা সে তার রাস্তা খুঁজে নেয় আর কি। সে তখন বলছে যে ও আচ্ছা, আমি তো একটা খুব ভোলাটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করি, ঠিক আছে? আমার ইন্ডাস্ট্রিতে সারাক্ষণই জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, সারাক্ষণই নতুন নতুন টেকনোলজি আসছে, সেই টেকনোলজির সাথে সাথে জড়িত থাকা, অভ্যস্ত থাকা, শেখা, পড়া এবং বোঝা, এবং শেষ পর্যন্ত আহ ওই নতুন টেকনোলজিতে মাইগ্রেট করা, ওখানে যাওয়া, ওটা নিয়ে কাজ করা। এই যে এআই এর এই যে মেইন যে বড় একটা এখন চেঞ্জ আসলো, আপনি দেখবেন যে এখানেই আহ একটা বড় স্পেকট্রাম খুঁজে পাবা তুমি, যে অনেক অর্গানাইজেশন এসছে, যে অর্গানাইজেশন শুধু চ্যাট জিপিটিতেই এখনো প্রম্পট করছে, ঠিক আছে? অনেক অর্গানাইজেশন এখন পর্যন্ত কোড কোডিং এর জন্য ইউজ করা, ছোট ছোট টুলের প্রবলেম সলভ করার জন্য করে। আবার অনেক কোম্পানি কিন্তু আছে যারা একদম পুরো এজেন্টিক ডেভেলপমেন্টে মুভ করছে, একটা স্পেকট্রামের দুইটা মাথা আর কি। তো আমার মনে হয় যে এই এই অর্গানাইজেশন গুলোর মধ্যে ডিফারেন্স, এই অর্গানাইজেশন ডিফারেন্স হচ্ছে মানুষগুলা। ওই ওই অর্গানাইজেশন গুলো এমন মানুষ দিয়ে চলে যারা হচ্ছে যে কমফোর্টের জায়গাটা পৌঁছে গেছে, এবং তারা চ্যালেঞ্জ ফিল করছেন না, এবং তারা মনে করছেন যে ঠিক আছে, আমি যেভাবে কাজ করি এটা চলে, তো হ্যাঁ, ঠিক আছে, কেন বদলাবো শুধু শুধু। আবার অনেকে মনে করছেন যে ঠিক আছে চলে, কিন্তু চলবে না সামনে, সো নাও আই নিড টু প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য ফিউচার। তো এটা আমার মনে হয় যে পুরোটাই মাইন্ডসেটের ব্যাপার আর কি, নিজেকে তৈরি করার, মনটাকে ওভাবে তৈরি করার মধ্যে এটার সমাধান। কারণ এতক্ষণ ধরে আমরা অনেক কথাবার্তা বললাম, এবং এই সমস্ত কথাবার্তা যারা ফ্রেশার বাজারে ঢুকতেছে তাদেরকে টার্গেট করে বা তাদেরকে কেন্দ্র করে বলা। আবার এট সাম পয়েন্ট আপনি যেটা বলছেন যে এখন তো ওই যে সিনিয়র যে পার্সনটা বলতেছে তোমার প্রোগ্রামিং শেখার দরকার নেই, সে তো দেখতেছে যে তার আগের দিনে 8 ঘন্টা কোড করতে, এখন তার 8 ঘন্টা কোড করতে হবে না। এর ভেতরে আবার অনেক কোম্পানিতে দেখা গেছে যে যারা সিনিয়র বা মিড লেভেল না, বিশেষ করে সিনিয়র কোম্পানি, ইভেন আমরা গ্লোবাল কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখছি যে অনেকে চাকরি বাকরি হারাচ্ছে। এখন এই সময় এসে চাকরি বাকরি হারানোর পিছনে রিয়েল কারণ কি কি হইতে পারে বলে আপনার মনে হয়? এখন যদি চাকরি বাকরি হারাই, তাইলে আমরা আবার বলতেছি অনেক কষ্ট করে, অনেক ইন্টেলিজেন্স, অনেক ইন্টেলেকচুয়াল ভাবে তোমাকে ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে। আবার বলতেছি প্রোগ্রামিং শিখতে হবে, প্রোগ্রামিং না শিখলে এখানে টিকে থাকা যাবে না, বাট এদিকে তো লোকজন চাকরি হারাইতেছে। তাহলে আসলে বুঝছি। কারণ একটা ট্রানজিশনের ভেতরে কোম্পানিগুলো আসলে বুঝতেছে না যে আসলে কি হবে। আমার মতে যে এখন যে চাকরি হারাচ্ছে মানুষ, তার মধ্যে পুরাটাই যে এর কারণে হারাচ্ছে এটাও কিন্তু সত্যি না, বিচিত্র ধরনের কারণ আছে। আমাদের ওভারঅল গ্লোবাল ইকোনমির অবস্থা ভালো না। এখন হচ্ছে কি, কারণ চাকরি গেলে সবাই বলতেছে কি এর কারণে, আসলে ভিতরের কারণটা কি আসলে কেউ জানে না। সো কোম্পানিগুলো অনেকভাবে কস্ট কাট করতেছে, কস্ট কাট করতে গেলে পরে কোম্পানিগুলো চিরকালই লে অফ করে আসছে আসলে বিভিন্ন কারণে। তো অনেক কারণে লে অফ করতেছে, এবং কোম্পানিগুলো, যে সমস্ত কোম্পানি অনেক লোক লে অফ করতেছে, তাদের মধ্যে অনেক ফ্যাটও ছিল, সেখানে সাথে তারা অনেক বেশি লোক কোনো কারণে নিয়ে রাখছিল। যেমন আমি আমি যদি বলি যে মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলা, তারা অনেক ডেভেলপারকে একটা ছোট কোড ব্লকের দায়িত্ব দিয়ে রাখছে, যে তোমার কাজ হচ্ছে যে এই কোড ব্লকটাই তোমার রেসপন্সিবিলিটি, যদি কোনো এই কোড ব্লকে বাগ আসে তুমি সেদিন কোড লিখবা, তার আগে তোমার কোড লেখার দরকার নেই। যদি ওয়ান্টেড রিডান্ডেন্সি, ঠিক আছে? মানে অনেক অর্গানাইজেশনই ছিল যেখানে প্রচুর ফ্যাট ছিল আর কি, এই ফ্যাট অনেক বছর ধরেই কমানোর চেষ্টা করা হচ্ছে। তো এখন যেহেতু এআই এসে একটা প্রোডাক্টিভিটি বুস্ট দিচ্ছে, তো কোম্পানিগুলো দেখতেছে যে ওকে, এখন আমি ফ্যাট কমালেও রিস্ক কম পাচ্ছে না, আমার রিস্ক আমি মেনটেন করে, আমার রিস্ক প্রোফাইল মেনটেন করে আমি ফ্যাট কিছু কাট করতে পারছি। তো সেই কারণে যেটা হচ্ছে, আমার মতে এইটা একটা ট্রানজিশন, এই ট্রানজিশনটা পার হয়ে যাবে। আমি যদি কোম্পানির অ্যাঙ্গেল থেকে বলি, কোম্পানি তো বেসিক্যালি ক্যাপিটালিস্ট অর্গানাইজেশন, তাই না? সে প্রফিট করতে চায়, তার একটা ইনকাম আছে, তার খরচ আছে, সে চাই যে ইনকাম আর খরচের মধ্যে ডিফারেন্সটা বাড়াইতে। এটা হচ্ছে তার পুরো ইকোনমিক্স এর মূল লক্ষ্য উদ্দেশ্য, তাই না? যে খরচ আর ইনকামের মধ্যে গ্যাপটা বাড়ানো, যাতে সে প্রফিট করতে পারে। তো কোম্পানি কিভাবে মানে এইটা বাড়াইতে ব্যবহার করতেছে কারেন্টে, সে দেখতেছে যে আচ্ছা, আমি খরচ কমাই গ্যাপটা বাড়াই, হ্যাঁ। তাই।
তার জন্য আমি লে অফ করি, লোক বাদ দিতে। আসলে যেটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে যে এর কারণে আমার ধারণা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা মেজর চেঞ্জ আসবে। সেটা হচ্ছে যে অনেক কমপ্লেক্স সফটওয়্যার লেখা হবে আগের থেকে বেশি, আর অনেক বেশি জায়গাতে সফটওয়্যারের প্রয়োগ ঘটবে, অর্থাৎ আরো আরো অনেক ধরনের সফটওয়্যার বানানো হবে। অর্থাৎ মানে আমি যেটা বলতে চাইলাম যে কোম্পানিগুলা ইনকাম বাড়ায়ও এই গ্যাপটা বাড়াতে পারবে সামনে, ঠিক আছে? অর্থাৎ কোম্পানিগুলোর সেলস বাড়বে সামনের দিকে, আসলে আরো জটিল, কঠিন এবং অনেক পরিমাণ সফটওয়্যার লিখতে হবে। তো সামনে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা বড় বুম আসতে যাচ্ছে এই আইটিকে। এবং দেখা যাবে কি যে এমন অনেক প্রবলেম যেগুলো আগে সলভ করা হতো না, কারণ হচ্ছে যে ওইটা সলভ করে যে আরওআই আসে সেটা আসলে মেক সেন্স করে না ওইখানে ইনভেস্ট করার জন্য। এখন দেখা যাবে কি যে ওইটা বানাইতে আসলে অত খরচ না, তাহলে চলো বানাই। তো কোম্পানিগুলা দেখা যাবে কি ইন্টারনালি অনেক জায়গাতে অনেক কোম্পানি অনেক ধরনের অটোমেশন করবে, এবং তার জন্য প্রচুর কাজ তৈরি হবে ইন্ডাস্ট্রিতে সামনের দিকে। তো ইন্ডাস্ট্রির জন্য সামনে প্রচুর কাজ তৈরি হবে, তখন সেই কাজের জন্য আমাদের আসলে কোম্পানিগুলার ইনকাম বাড়বে। তখন আসলে কোম্পানিগুলাকে এই গ্যাপটা বাড়ানোর জন্য লোক ছাড়তে হবে না, বরং এই নতুন কাজ করার জন্য তাদেরকে লোক নিতে হবে। তো লোক যখন নিতে হবে, হ্যাঁ সত্যি আগে যে কাজটা করতে আমার 10 জন লাগতো সেই কাজটা হচ্ছে আমি 2 জন দিয়ে করতে পারবো, কিন্তু 2 জনের জন্য জায়গা তৈরি হবে, আর কাজের পরিমাণ আসলে 10 গুণ বাড়বে। মানে সুবিধাটা কি হয়েছে আমি বলি, সুবিধাটা হচ্ছে যে আগে তো আমরা যারা ইঞ্জিনিয়ার ছিলাম তারা তো বিজনেসের লোকদের মাথায় কাঁঠাল ভেঙে খাইছে। বিজনেসের লোকদেরকে তো তারা তারা তো বিরাট বিপদে ছিল, এই লোকগুলা বিজনেসের মানুষগুলো। তার একটা কঠিন বিজনেস প্রবলেম আছে, ভেরি ইন্টারেস্টিং, ভেরি প্রফিটেবল হইতে পারে, কিন্তু সে হচ্ছে আটকাই ইঞ্জিনিয়ার গুলার হাতে, সে তো নিজে বানাইতে পারে না। তাহলে এদের মাথায় তার হাত বুলাইতে হতো, ভাই বানায় দাও, ভাই ভাই ঠিক মতো আমরা বানায় দাও সফটওয়্যারটা, সঠিক টাইম। সঠিক টাইমে ডেলিভারি করো। এরা তো অনেক মানে না কুচু লোকজন, ইঞ্জিনিয়াররা নিজেদেরকে কি না কি মনে পারে, ঠিক আছে? তো এদেরকে বুঝাই যে সফটওয়্যার কোম্পানির সাথে ফাইট টাইট করে যারা বিজনেস ওনার তারা হচ্ছে একটা সফটওয়্যার বানাতে তাদের অনেক কষ্ট হতো। তারা এখন সামনের দিকে ভাববে কি, দূর আমাদেরকে লাগবে না, তারা হচ্ছে নিজেরা দ্রুত তাদের আইডিয়াগুলোকে নিয়ে সামনের দিকে আগাতে পারবে, পিওসি করতে পারবে, এবং তাদের বিজনেসটাকে একটা ভায়াবল জায়গাতে নিয়ে যাবে। তখন সে একসময় বুঝতে পারবে যে আচ্ছা এখন তো আমি ম্যানেজ করতে পারতেছে না, এখন তাহলে আমার একদম ইঞ্জিনিয়ারকে ডেকে এনে এই দায়িত্বটা দিতে হবে। কিন্তু এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টাতে সে ইঞ্জিনিয়ারদেরকে কাছ থেকে সার্ভিসটা না নেওয়ার কারণে সে কিন্তু অনেক প্রোডাক্টিভ হইতে পারবে, সে দ্রুত মার্কেটে যে মার্কেট টেস্ট করে না মার্কেট গ্র্যাব করে ফেলতে পারবে। সো আমি বলতেছি যে বিজনেস মেশিনারি যেটা, বিজনেস ইঞ্জিন যেটা, এটা অনেক লুব্রিকেটেড হবে, এটা এটা অনেক আরাম হবে এখন এই বিজনেস প্রসেসটা, ঠিক আছে? সামনে আরো সামনে দ্রুত মুভ করবে ওভারঅল, মানে ইন্ডাস্ট্রিটার, মানে ইন্ডাস্ট্রি আমি বলতে বিজনেস ইন্ডাস্ট্রিটা অনেক ফাস্টার মুভ করবে, কারণ হচ্ছে যে এই যে ইঞ্জিনিয়ারিং এর সাথে যে ফ্রিকশনটা ছিল এইটা লুব্রিকেটেড হয়ে যাচ্ছে এখন এর কারণে, ওই আর হাইকোর্ট দেখানোর সময়টা চলে যাচ্ছে। সো বিজনেস দ্রুত মুভ করবে, কিন্তু বিজনেস মুভ করার সাথে সাথে কি হবে, আসলে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে, আর তখন ইঞ্জিনিয়াররা যে ওই জায়গাগুলোকে সার্ভ করবে। এখন প্রবলেম হইতেছে যেই পার্সনটা মাত্র প্রোগ্রামিং শেখার কথা চিন্তা করছে বা সিএসসি তো করতে হচ্ছে, সে চিন্তা করতেছে এখন তো একটা ক্রিটিক্যাল সময়, কিন্তু আমি জিনিসটাকে যেভাবে দেখি ও তো এখন শেখা শুরু করছে, ও এখনো ইন্ডাস্ট্রিতে ঢুকবে মিনিমাম 1-1.5 বছর পরে, ক্ষেত্র বিশেষে 2 বছর পরে। তখন তো আসলে টাইম, সিচুয়েশন সবকিছু আলটিমেটলি চেঞ্জ হবে। হ্যাঁ। সেই সময়ের কথা চিন্তা করে তো তার আসলে শেখার প্ল্যান পরিকল্পনা করা উচিত। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে আমি আসবো কি আসবো না, এই সিদ্ধান্ত যদি এই কারণে কেউ নিতে চাই যে আমি ইন্ডাস্ট্রিতে আজকে আসবো, 6 মাস পর থেকে আমি লাখ টাকা ইনকাম করা শুরু করব, তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা এখন না আসে। এটা কখনোই ট্রু ছিল। ঠিক আছে? সো এই চিন্তা থেকে আসলে আসলে হবে না, এটা একটা লং গেম। এটাতে যদি কেউ ঢুকতে চায়, ইন্ডাস্ট্রিতে যদি কেউ আসতে চায়, তাকে আসলে এই ডিফিকাল্টি, নতুন চ্যালেঞ্জ এগুলো ফেস করে আসতে হবে, এবং যে কারেন্ট যত ধরনের ক্যাপাসিটি দিয়ে আমরা নিজেদেরকে সেল করছিলাম সেগুলো বদলে যাচ্ছে, নতুন ক্যাপাসিটি আমাদেরকে অর্জন করতে হবে, এবং সেটা অর্জন করার পরেই শুধুমাত্র আমি ইন্ডাস্ট্রিতে এখন জায়গা পাবো। এই যে সিনিয়রের জব লসের যে বিষয়টা, এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি। আপনি ধরেন আপনি নিজেও যে কোনো মানে যে কোনো সময় যে কোনো টিমে গেলে সবার শুরুতেই দেখা যায় যে আপনি আপনার মতো করে একটা অ্যাসেসমেন্ট করেন, এবং সেই অ্যাসেসমেন্টটা দেখা যায় যে অনেক মানুষ কোয়ালিফাই করতে পারে না। তো ন্যাচারালি
আমার কাছে মনে হয় যে যারা 4 থেকে 6 বছর বা তার একটু বেশি সময় ধরে, ইভেন আপনি যে যাদেরকে যে 17 জনকে ট্রেনিং করালেন 4 দিন ধরে, তারা যেই কোম্পানিতে কাজ করে সেখানে কিন্তু একটা মেজরিটি পোর্শন আছে যারা এখনো ওইভাবে মানে ওই জিনিসটা ভিজুয়ালাইজই করতে পারে নাই যে এরকমও করা যায়, এরকমও হইতে পারে পৃথিবী। তো সে তো জাস্ট ইউটিউবের ভিডিও দেখে ভাবতেছে যে আমার চাকরিটা তো নাই এবং আমি তো আসলে টিকে থাকতে পারবো না। তো মূল বিষয়টা হইতেছে যে আহ, সবকিছু যে এমন না যে এর কারণে চলে যাইতেছে বা ওরকম তো কোনো কিছু আলটিমেটলি না। একটা তো হইতেছে যে কোর যে স্কিল ছিল, আপনি ওই দিনের ট্রেনিং মনে হয় একটা কথা বলতেছিলেন যে এআই আসলে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে সে তো তার মূল জায়গাতেই সমস্যা, তার মূল ফান্ডামেন্টাল জায়গাতেই সমস্যা। যে এআই থাকুক না থাকুক এটার সাথে তার এখন কোনো কানেকশন নাই। রেদার এআই আসার কারণে সে মানে ক্রাউডের ভিতরে অনেক বেশি ভিজিবল হয়ে গেছে যে ওই লোকটাই আসলে অনেক লেথার্জিক, ওই লোকটাই আসলে সবকিছু ডিলে করে, ওই লোকটাই বলে 3 দিনের কাজ ভাই মানে মিনিমাম 3 সপ্তাহ লাগবে। এটা নিয়ে যদি একটু বলতে চাই। এই সমস্যাকে সমস্যা বলবো কিনা আমি আদৌ সেটা নিয়েও আমার কনসার্ন আছে। কারণ হচ্ছে যে আমরা তো অনেক মানুষ হইলে পরে বিভিন্ন ধরনের মানুষ আসলে থাকে একটা জায়গাতে, ঠিক আছে? এবং আমাদের ইন্ডাস্ট্রি তো আমরা যদি চিন্তা করে দেখি যে আহ, খুব বড় না, আবার একদম ছোট তো না, অনেক মানুষই তো কাজ করতেছে। তো এখানে আসলে বিভিন্ন ক্যাপাসিটি, বিভিন্ন মাইন্ডসেটের বিভিন্ন ধরনের মানুষ থাকবে, ঠিক আছে? অনেকে আছেন এমন একটা অর্গানাইজেশনে জয়েন করছেন দীর্ঘদিন আগে, একটা লিগেসি অ্যাপ্লিকেশন লিখছেন, ওই লিগেসি অ্যাপ্লিকেশন অনেক কমপ্লেক্স বিজনেস চলছে ওনার মাথার মধ্যে আছে। উনি হয়তো নতুন কোনো টেকনোলজি গেল 20 বছরে শেখেন না, কিন্তু উনি ওনার পুরোনো সিস্টেমটা মেনটেন করে যাইতে পারেন। ওই কোম্পানিতে ওনার একটা ভ্যালু আছে, সেই ভ্যালু দিয়ে উনি চালায় যাচ্ছেন। তো এরকম মানুষও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আছে যারা আসলে কখনো নতুন কিছু শেখার কথা চিন্তাই করেন নাই। তো এটা এটা এআই আসছে না এআই আসে না তাতে আসলে কিছু যায় আসে না, ঠিক আছে? ওনারা আছেন, ওনারা থাকবেন। ওনারা যদি খুব সিরিয়াস চ্যালেঞ্জের মধ্যে পড়েন তখন একসময় হয়তো ওনারা শেখার সিদ্ধান্ত নেবেন। একসময় উনি ভাবতে পারেন যে ঠিক আছে অনেকদিন হয়েছে এই ব্যবসা করছে, এখন আর কিছু অন্য কিছু করবো, সেটা হয়তো ওনারা ডিসিশন নেবেন। তো আমার মনে হয় যে এইটার আসলে কোনো খুব ক্লিয়ার কোনো উত্তর নাই। এখন যারা মিড লেভেলে যারা আছেন, যারা ধরেন 6 থেকে 8-10 বছর আছেন, আমি মতে তারা তো আরো 20 বছর আমরা ইন্ডাস্ট্রিতে থাকতে চাই, কাজ করতে চাই। তো আমরা যদি আরো 20 বছর ইন্ডাস্ট্রিতে থাকতে চাই এবং কাজ করতে চাই, তার জন্য এখন আমার পক্ষে আর ওই যে ওই পুরোনো মাইন্ডসেট থেকে যে আচ্ছা আমি তো কোম্পানির অনেক নলেজ জানি, আমার কাছে তো আমি আমি কোম্পানির প্রসেস গুলো জানি, এই সফটওয়্যারের জটিলতা আমার মাথার মধ্যে আছে, তাই কারণ আমার চাকরি সিকিউর, এটা মনে করে আসলে চাকরি সিকিউর থাকবে না। কারণ সামনে আসলে কোম্পানিগুলো খুব খুব স্ট্রং চ্যালেঞ্জের মুখে পড়বে এবং কোম্পানিগুলো তারা যে যে কাজ করতো সেই কাজ তারা আগে কত কত কি কোয়ালিটিতে করতো এইটাই গুরুত্বপূর্ণ ছিল, অন টাইমে হতো কিনা। এখন হচ্ছে যে ইফিসিয়েন্টলি করতে পারছি কিনা, এই প্রশ্নটা সামনে আরো মানে গুরুত্বপূর্ণ আকারে বের হয়ে আসবে। যে আমার কাজটা যে কাজটা হচ্ছে, আচ্ছা তুমি এই কাজটা 3 দিনেই করতা, হয়তো ওই লোকটা এখনো 3 দিনেই করেন, এতদিন ওনাকে কেউ প্রশ্ন করেন এই কাজটা 3 দিন কেন লাগে, এখন এই প্রশ্ন করা হবে যেটা 3 দিন কেন লাগবে। কারণ যে প্রজেক্ট ম্যানেজার সে তো ChatGPT আছে, জিজ্ঞাসা করবে রাইট, সিনিয়র পার্সন এটা কতদিন সময় লাগবে। এখন এইটার তো কোনো উত্তর নাই আসলে নিজেকে তৈরি না করে। জটিল সমস্যা। এখন একটা প্রবলেম যেটা হয় কি, যারা প্রথমে শেখা শুরু করে, ধরেন অনেক ধৈর্য ধরে শিখছে 6 মাস 8 মাস, এটা শেষে 10-12 মাসও হয়েছে, কিছু প্রজেক্ট করছে, ইভেন কোন একটা জায়গায় হয়তো সে ইন্টার্নশিপ করছে, তারপরে নিজের ভিতরে একটা ইনসিকিউরিটি কাজ করে, মনে হয় কেমন হয় কিছুই পারি না, আছে ইন্টারভিউতে গেলে একটা হয়, এটা তো খুবই নর্মাল যে প্রথম চাকরির বছরে আমি যখন ইন্টারভিউতে দিতে যাবো হাত পা কাঁপবে, এটা খুবই নর্মাল। কিন্তু মনের মধ্যে হয় যে শান্তি বা কনফিডেন্স, মনে হয় কি যে আরো 10টা জিনিস শিখলে মনে হয় আমি ইন্টারভিউতে যে একদম ফাটাফাটি হয়ে যেতাম। And এটা একটা ইম্পোস্টার সিনড্রোম টাইপের একটা খুবই ফ্যান্সি ওয়ার্ড আছে আর কি। এখন বিষয়টা হচ্ছে এটা কি নর্মাল, আর যদি নর্মাল হয়ে থাকে তাহলে এটা কিভাবে বেটার হইতে ম্যানেজমেন্ট হ্যান্ডেল করা যায়, যাতে নিজের ভিতরে একটু সাহস পাওয়া যায়। বুঝলি কি, মানুষ তো সবাই একরকম না, ঠিক আছে? অনেক মানুষ আছে ইনকনফিডেন্ট। তো ইনকনফিডেন্স আমাদের আমাদের বাংলাদেশে আমরা যে কালচারে বড় হয়ে আমাদেরকে কনফিডেন্স বিল্ড আপ করতে কখনো সাহায্য করা হয় না। আমরা ইনকনফিডেন্স বিল্ড আপ একটা দেশ। আমরা মানুষ থেকে ইনকনফিডেন্ট, ছোটবেলা থেকে আমাদেরকে কনফিডেন্স দেখানোর ব্যাপারে সাবধান করা হয়েছে, যত কনফিডেন্ট হয় না, ঠিক আছে? তো এটা সব জায়গাতে ধাপে 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 এটা সিস্টেমেটিক্যালি আমাদেরকে ইনকনফিডেন্ট করা হয়েছে। তো আমরা মানুষকে দোষ দিয়ে আসলে লাভ নেই কোনো। খুব কম কম ফ্যামিলিতে আছে যেখানে কোনোদিন বাপ এসে বলছে বা তুই তো খুব ভালো করতেছিস, ওয়েল ডান বাবা, ভেরি গুড। আমার বাবা আমার কোনোদিন বলেন।
ঠিক আছে, সো আমার কনফিডেন্স আসবে কোথা থেকে? আর কনফিডেন্স আসার কোনো জায়গা নেই আসলে। এখন এই কনফিডেন্স তো আসলে এটা তো একটা সাইকোলজিক্যাল ব্যাপার আর কি। কনফিডেন্স কিভাবে তৈরি হবে? কনফিডেন্স ভালো করার একটা উপায় হচ্ছে যে বিপদ ফেস করা। বিপদ ফেস করলে কনফিডেন্স বাড়ে। সো যার ইন্টারভিউ দিতে ভয় লাগে তার কাজ হচ্ছে অনেক ইন্টারভিউ দেওয়া, রিজেকশন ফেস করে। রিজেকশন ফেস করা। ঠিক আছে, তো তখন আস্তে আস্তে তার কনফিডেন্স আসলে বাড়বে। বাড়বে কোন জায়গাতে? একটা ভুলও উল্টাও হইতে পারে, রিজেকশন কনফিডেন্স কমে যেতে পারে, কিন্তু উম ঠিক করার উপায় হচ্ছে যে রিজেকশনটা যে কারণে হইলো বা আমার ইন্টারভিউটা যে কারণে খারাপ হইলো ওইটাকে সিস্টেমেটিক্যালি চিন্তা করে নিজেকে এই 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 ইন্টারভিউতে আমি এই 5টা জিনিস ভুল করছি রিভিউ করা। রিভিউ করা এবং নিজেকে ওই জায়গাগুলো ফিক্স করা, তারপর পরের ইন্টারভিউটা অ্যাটেন্ড করা। কিপ ট্রাইং আর কি, এছাড়া তো আমি আর কোনো উত্তর দেখি না এটা। এটাই ভাই। আর জীবনে প্রথম চাকরি বাকরির ক্ষেত্রে সে কি ধরেন স্টার্ট আপ নাকি খুবই অর্গানাইজ কোন একটা জায়গা যেখানে ধরেন অনেক সিনিয়র ডেভেলপার আছে, আর্কিটেক্ট লেভেলের লোকজন আছে, এরকম জায়গাতে মানে দুইটার কোনটাতে ঢুকলে কি ধরনের বেনিফিট পাওয়া যায়? দুইটাতে আলাদা আলাদা বেনিফিট আছে। এরকম স্টার্ট আপে হচ্ছে যে ওনারশিপের বেনিফিট আছে, যেটা মানে হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার মতো। টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। যে কাজ করতে 1 সপ্তাহ লাগবে ওইটা 1 দিনের মধ্যে চাওয়া হইতেছে, এবং হচ্ছে যে ওইটা করার জন্য কোনো কিছুই অ্যাভেলেবেল না, কোনো লোক নাই, জন্য একজনকেই করতে হবে। তো ওইটার একটা চ্যালেঞ্জ আর কি। খুব হার্শ কন্ডিশনে মানুষ তো অনেক সিজনড হয়। তো স্টার্ট আপ মতো জায়গাতে জয়েন করলে ওইটা অনেক হেল্প করে। ঠিক আছে, তো আর যদি আমি সিস্টেম আছে বা একটা বড় স্টেবল এস্টাবলিশড অর্গানাইজেশনে যদি আমি জয়েন করি, তাহলে পরে আমি মেন্টরশিপের সুবিধাটা পাবো। ঠিক আছে, আমি সিনিয়রদের কাছ থেকে, আমার কাছে সবসময় মনে হয় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসলে গুরুমুখী বিদ্যা। গুরুদের কাছ থেকে শিখলে আচ্ছা ভালো শেখা যায় আর কি। তো গুরুরা আমাকে অনেক জ্ঞানের কথা বলতে পারে আর কি, সিচুয়েশন সিচুয়েশন বুঝে, এবং এই সে তো আসলে অনেক আগুন নিভাইছে, অনেক বাচ্চার দেশে গেছে। তো তার কাছ থেকে ওই জ্ঞানগুলা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সোফার ভাই আমরা গত 1 ঘন্টা ধরে যা আলোচনা করলাম সবই ছিল ফ্রেশার বা জুনিয়র যারা আসবে তাদেরকে করে আর কি, তাদের কথা চিন্তা করে। সেই জায়গাটাতে আপনি পুরো ডিসকাশন থেকে 3টা জিনিস যদি বলতে চান যারা প্রোগ্রামিং বা এই লাইনে আসতে চায় তাদের উদ্দেশ্যে, যে 2026 আমরা একটা ক্রিটিক্যাল টাইমের ভিতর দিয়ে যাচ্ছি। এটা ইকোনমিক্যাল কারণেও যুদ্ধ বিদ্রোহ বিভিন্ন জায়গায় লেগে আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে ওই প্যারা এখন আমরা পুরোপুরি ফেস করি নাই, বাট ফাইন্যান্সিয়াল পেইন তো আসলে সবাই কম বেশি এটার ভিতর দিয়ে যাবে। বাট স্টিল সে তো ইন্ডাস্ট্রিতে ঢুকবে হয়তো 1 বছর 2 বছর 3 বছর পরে। বাট সে এখন থেকে তার নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারে যাতে ওই সময় যদি কোনো অপরচুনিটি, বড় সুযোগ আসে, সেটাকে সে ক্যাপচার করে উঠতে পারে। 3টা পয়েন্টে যদি বলেন। এক নম্বর হচ্ছে যে কেউ যদি এই যাতে ঢুকে আসলেই সে ডিসিশন নাই যে আমি এই প্রফেশনে থাকবো, এই সিদ্ধান্তটা নিতে হবে, কারণ এই প্রফেশন কোথাও চলে যাচ্ছে না। দিস ইজ নট গোয়িং অ্যাওয়ে, দিস উইল বি হিয়ার। ঠিক আছে, সো যেহেতু এটা চলে যাবে না, কিন্তু আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই হার্ডশিপটা নিয়ে যে থাকার সিদ্ধান্ত নেবে, তার জন্য প্রথম কাজ হচ্ছে যে সে যেটাই শিখছে এখন সেটা শেখাটাই কন্টিনিউ করা, এবং সেটা উইথ এবং ডেপথ দুইটাই কভার করা। ঠিক আছে, সেটা যা যা জিনিস আছে প্রতিটা জিনিসই গভীর পর্যন্ত জানা, সেটা হচ্ছে 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ যেটা বড় হলো যে নিজের চিন্তার ক্ষমতাকে বাড়ানোর জন্য কগনিটিভ স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করা। অর্থাৎ সেটা হতে পারে যে আমি কমপ্লেক্সটা বই পড়লাম, অথবা আমি কিছু প্রবলেম সলভিং কাগজে কলমে হাতে এঁকে ছবি এঁকে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করলাম। ঠিক আছে, আমি কিছু লেখালেখি করা শুরু করলাম, আমি ওটা ব্লগ চালু করলাম যেখানে আমি নিয়মিত লিখি, নিজের চিন্তা ভাবনা নিজের চিন্তা ভাবনাগুলোকে গুছানো শুরু করলাম। ঠিক আছে, এইভাবে নিজের কগনিটিভ অ্যাবিলিটি গুলোকে বাড়ানো, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। প্রথম কাজ হচ্ছে যেটা শিখছে ওটা শেখা কন্টিনিউ করা, দ্বিতীয় কাজ হচ্ছে নিজের কগনিটিভ অ্যাবিলিটিটাকে বাড়ানোর চেষ্টা করা। 3 নম্বর কাজ হচ্ছে যে এই যে যা চেঞ্জ গুলো হচ্ছে, সামনে যে টুলস গুলো আসছে, যে সমস্ত টেকনোলজি গুলো রিলিজ হচ্ছে, এগুলোর সাথে খুব ক্লোজলি পরিচিত হওয়া এবং কানেক্টেড থাকা, এবং এটাকে ফলো করা প্রপারলি, যে আসলে ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে। এই 3টা জিনিস যদি কন্টিনিউয়াসলি আগামী 2-3 বছর করা যায়, তারপর হচ্ছে আমরা আসলে ওই যে প্লেটোতে নেমে আসবো আর কি। আমাদের হাইপ সাইকেলের মধ্যে আছি, প্লেটোতে চলে আসবো ততদিনে। ততদিন আমরা বুঝতে পারবো যে আসলে ইন্ডাস্ট্রিটা কোথায় যাচ্ছে এবং কি হবে সামনে।
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম। ইনশাল্লাহ আবার ফিউচারে কোনো টপিকে ঠিক আছে। কথা হবে। আজকে আমার থ্যাংক ইউ।